আশা করি আজকের এপিসোডটা সবারই অত্যন্ত ভালো লাগছে। আমি তো খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। হ্যাঁ, আমি দেখছিলাম আপনারা সবাই, আপনি আলিফ সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। অনেক বিষয় আমার নিজেরও জানা ছিল না, আমি তো চিন্তা করছিলাম যে এটাও হতে পারে। আমি নিজেও খুব আসলে অ্যাস্টনিশড হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমি রাসেল ভাই যে ঘটনাটি শেয়ার করব, আমি লিসেনারদের অনুরোধ করব যে ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে সেটা আমি বলবো ইনশাআল্লাহ ঘটনাটা শেষে। আমি মাসখানেক আগে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইস্যুর উপর একটা ক্লাস নিতে গিয়েছিলাম। তো সেখানে যেহেতু আমি মাঝে মাঝে ভূত এফএমে আসা হয় আর কি, এখানে আমাদের যে গ্রুপ পিকচারগুলো আপলোড করা হয়, ওখানে একটা ছেলে আমার সাথে কথা বলেছিল, ওর একটা ঘটনা বলেছিল, এই ছবি দেখে আমাকে শনাক্ত করেছিল। পরে আমি ওর কাছে ঘটনাটা শুনলাম। তো ওর পরিবারে একটা সমস্যা ছিল, বেশ দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা হচ্ছিল। তো সমস্যাটা কোনো মতে সলভ হচ্ছিল না। যে ওরা মোটামুটি অনেক উচ্চশিক্ষিত পরিবার, ওরা এই প্যারানরমাল বিষয়গুলো বিশ্বাস করতো না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, অথবা যে কোনো একটা সলিউশন নেওয়া যায় প্যারানরমাল দৃষ্টিকোণ থেকে, ওরা এগুলো বিশ্বাস করতো না। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে চিন্তা করে আর কি, যারা এই বিষয়ে বিশ্বাস করেন না তাদের মধ্যে তারা চিন্তা করতো। তো 2014 সালের দিকে ব্রাজিলে যে বিশ্বকাপ খেলাটা হয়েছিল রাসেল ভাই, তখন ওই আমাকে যে বলেছে তার বাবা, ওনারা তো ভালো মানে রিচ ফ্যামিলি আর কি, তার বাবা সন্তানদের মানে মন ভালো করার জন্য সবাইকে মানে ব্রাজিলে নিয়েছেন বিশ্বকাপ খেলা দেখানোর জন্য। তো ওখানে খেলা দেখার ওই সময়ে বিভিন্ন সময় বাইরে তারা ঘুরতে টুরতে যেত। তো ওইখানে ওদের যে আত্মীয়টা ছিল যার মাধ্যম দিয়ে ওখানে গিয়েছিল ব্রাজিলে, তো উনি বলেন যে তোমার ফ্যামিলিতে যে প্রবলেমটা আছে সলভ হচ্ছে না, তো চলো আমি এক জায়গায় নিয়ে যাবো, তো আশা করি ওখান থেকে তুমি একটা সলভ পাবা। উনি এগুলো যদিও ওইভাবে বিশ্বাস করতেন না, তারপরও মানে উনি যান। তো ওখানে একটা বিশেষ সম্প্রদায়ের কাছে উনি যান। আমাকে যেভাবে বলেছে রাসেল ভাই, জায়গা ওই সম্প্রদায়ের হচ্ছে মেকাম্বা। এই মেকাম্বাটা হচ্ছে, আমি পরে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেছি, এগুলো আফ্রো ব্রাজিলিয়ান রিলিজিয়ন ওরা বিশ্বাস করে আর কি। এবং মেকাম্বা সম্প্রদায়ের যারা প্রধান থাকে ওদেরকে মেকাম্বারার বলা হয়। ওনারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে আর কি, একদম খারাপ থেকে শুরু করে অনেক ভালো কিছু করে। আচ্ছা, তো ওখানে যখন যান তখন ওখানে যাওয়ার পর দেখেন যে ব্যক্তির কাছে নিয়ে যান, উনি ওনাদের ভাষা ওনারা বুঝতে পারছিলেন না। তো একজন দোভাষীর মাধ্যমে, মানে ইন্টারপ্রিটার বলে যাকে আর কি, দোভাষীর মাধ্যমে সেখানে তার ওই ব্যক্তির সাথে কথা হয়। তো ওই ব্যক্তি ওনাদের কাছে কিছু কার্ড দেন। সেই কার্ডটা 4 ভাগে ভাগ ছিল, এক একটা ভাগে 14টা করে কার্ড ছিল। তো 4টা কার্ড টানতে বলেন ওই যেই আঙ্কেল গিয়েছিলেন আর কি ওখানে। তো 4টা কার্ড টানার পরে উনি ওই দোভাষীর মাধ্যমে কিছু কথা বলেছিলেন, কিছু প্রশ্ন করেছিলেন। তো উনি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তো সঙ্গত কারণে রাসেল ভাই আমি ওই বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ আমার ফ্যামিলি ব্যাপার, তো আমাকে বলতে নিষেধ করেছে, আমি জানি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না আর কি। তো উনি একটা সমাধান দেন। তখন উনি ওনার স্ত্রীর একটা ছবি চান ওই আঙ্কেলের কাছে। তো আঙ্কেল ওই সময় ছবিটা নিয়ে আসেন নাই সাথে, কিন্তু ফোনে ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, এটা আমি প্রিন্ট করে দেব। কিছু সময়ের মধ্যেই বাইরে থেকে মোবাইল থেকে ছবি প্রিন্ট করে এনে ওনাকে দেন। তারপর ওনাদের সামনেই উনি একটা বিশেষ পদ্ধতিতে, একটা রিচুয়ালের মাধ্যমে ছোট্ট একটা পুতুল তৈরি করেন। আচ্ছা, ওই পুতুলের মধ্যে ওনার স্ত্রীর ছবিটা ভরে দেন। আচ্ছা, এখন উনি ওইভাবে বলেছেন যে এটা নিয়ে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে এটা রেখে দেন, আশা করছি সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু সমস্যা ফেস করতে পারেন, সেগুলোর জন্য আপনি প্রস্তুত তো? বলে হ্যাঁ, আমি সেগুলোর জন্য প্রস্তুত, সমস্যা নেই, আমার আপাতত এই সমস্যাটার সমাধান হোক। তখন উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কি ধরনের সমস্যা ওনার জন্য অপেক্ষা করছে। তো উনি যাই হোক, খেলা যখন শেষ হয়ে যায় আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর যখন বাড়িতে আবার আসেন, তখন ওই যে পুতুলটা, ওটা উনি ওনার মানে বিছানার নিচে রেখে দেন আর কি। তো সত্যি সত্যি পুতুলের কাজ শুরু হয়। তো ওনার স্ত্রী আবার ওনার প্রতি খুব ভালোবাসার সৃষ্টি হয়। এটা দেখে উনি বিশ্বাস করেন যে হ্যাঁ, আসলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের দেশে কাজ হয়, উনি এটা বিশ্বাস স্থাপন করেন। কিন্তু প্রথম মাস 5-7 ভালোই চলছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন ওনার স্ত্রী রাতের বেলা ফিল করলেন ওনার খাট, যে খাটে ওনারা ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী, থরথর করে খাটটা কাঁপছে। আচ্ছা, ওনার স্ত্রী মনে করছিল মনে হয় ভূমিকম্প হচ্ছে। তো উনি চিৎকার চেঁচামেচি করে হাজবেন্ডকে খুব ডাকেন, কিন্তু হাজবেন্ডের কিছুতেই ঘুম ভাঙে না।
তখন উনি তাড়াতাড়ি বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে তাড়াতাড়ি বলে যে ভূমিকম্প হচ্ছে, চলো। বাচ্চারা বলে কোথায় ভূমিকম্প, আমরা তো কিছু ফিল করছি না। না আমি বলছি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো। তারা ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করতে করতে একদম বাসার নিচে চলে যান। দারোয়ান ঘুম থেকে জেগে যায়, বলে কি হয়েছে, বলে ভূমিকম্প। বলে কই আমরা তো কিছু শব্দ শুনি নাই। এদিকে ওনাদের চিৎকার চেঁচামেচি পাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে যায়। ওরা বলে কি হয়েছে, কই ভূমিকম্প। তো আমরা তো কিছু টের পাইনি। এসব মিলে মানে সবাই খুব বিরক্ত হন ওই রাতের বেলা ওনাদের উপরে, এইভাবে মধ্যরাতে চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে দিল। তো এরকম রাসেল ভাই এই মাঝে প্রায়শই রাতেই এই সমস্যাগুলো হচ্ছিল, এবং ওনারা ওই যে ভূমিকম্প চিৎকার করে, এবং ওনার হাজবেন্ড মানে এমন ভাবে ঘুমিয়ে থাকেন ওই সময়টাতে, উনি কিছুতেই ওনার ঘুম ভাঙে না, উনি কিচ্ছু বলতে পারেন না। অনেক ডাকাডাকি করার পরে ওনার ঘুম ভাঙে না। যাই হোক, ওরা বিল্ডিং এর লোকজন ওনাদের প্রতি খুবই ফেড আপ হয়ে গেছে, যে এনারা সবাই পাগল হয়ে গেছে, মধ্যরাত্রে ভূমিকম্প করে করে মানে মানুষকে বিরক্ত করে, ওনাদের মানে মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার, এরকম অনেকে বিভিন্ন ভাবে ওনাদেরকে এরকম কথা বলতে থাকেন। এর মধ্যে রাসেল ভাই কি হয়, একদিন ওনার স্ত্রী সত্যি সত্যি যখন আবার দেখেন যে ওনার ওই খাটটা থরথর করে কাঁপছে, তখন উনি ফিল করলেন, উনি ওনার হাজবেন্ডের গায়ে যখন হাত দিলেন, দেখলো আসলে ওনার হাজবেন্ডের শরীরটাই থরথর করে কাঁপছে। আচ্ছা। এবং ওই কাঁপার কারণেই ওই খাটটাও কাঁপছে, মানে এত মানে মানে হাজবেন্ডের শরীরটা শেক হচ্ছিল ওখানে। তো উনি বিষয়টা প্রথমে ভয় পেলেন, বলে যে না আসলে ভূমিকম্পটা না, এতদিন ভুল হয়েছে, বিষয়টা আসলে আমার হাজবেন্ডের শরীর থরথর করে কাঁপছে। কিন্তু এরকম কাঁপার কারণটা কি, এটা ওনার স্ত্রী কোনো মতেই বুঝতে পারেন নাই। এই ঘটনা যখন 8 মাস হয়ে যায়, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনাদের বাড়িটা 5 তলা ছিল, তো 5 তলার একদম নিচে প্রতি শুক্রবার সন্ধ্যার পর একটা বেটে আকৃতির বিড়াল, একদম কুচকুচে কালো বিড়াল, মানে বিড়াল সেটা ছোট না বড়ও না, মানে আমরা বামন সাইজের মানুষ দেখি যেরকম, ঠিক ওরকম মনে হয় বিড়ালটা বেটে, খুবই মোটা, অস্বাভাবিক রকমের মোটা, কিন্তু বেটে, এবং এমন ভাবে তাকিয়ে থাকে বিড়ালটা দেখলে মানে তার চোখের দিকে তাকালে মানুষ মানে ভয় পেয়ে যাবে। আমাকে যেভাবে বলেছে, তো বিড়ালটা শুধুমাত্র শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির চারপাশে ঘোরাফেরা করত, এবং পুরা সপ্তাহ তাকে দেখা যেত না। আবার ওই যে শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বিড়ালটাকে দেখা যেত। ওই বিড়ালটাকে কেউ কখনো খেতেও দেখেনি, কেউ কখনো বাড়ির ভিতরে ঢুকতেও দেখেনি, সে ওই জায়গাটাই একটু ঘোরাফেরা করতো। বিড়ালটা যখন দেখা যাওয়া শুরু করলো, তখন ওই ফ্যামিলিতে একটা ঘটনা ঘটা শুরু করলো। সেটা হচ্ছে আমাকে যে স্টোরিটা শেয়ার করেছে আর কি, যার ফ্যামিলি, তো ওর আরো 2 বোন ছিল না, আরো 2 জন ভাই বোন ছিল। ওর পরে যে সে একটা মানে ওর বোন, তারপরে তার ভাই আর কি, সবার ছোট ভাই। তো ওর বোন হঠাৎ করে পরিবারে বলা শুরু করে প্রতি রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওর মনে হয় জানালা দিয়ে একটা দমকা বাতাস আসে, বাতাসটা ঘরের ভিতরে বিভিন্নভাবে ঘোরাফেরা করে, এবং ওর কানের কাছ দিয়ে যায়, শরীরে এসে আঘাত করে, এবং বাতাসটা খুব গরম, অস্বাভাবিক রকমের গরম। ওদের মানে বাসাটা এসি করা যদিও, তো জানালাও বন্ধ থাকে, কিন্তু কেন জানি ওই জানালাটা খুলে যায় এবং ওই বাতাসটা ঢোকে। তখন বাসায় যখন এই বিষয়গুলো শেয়ার করে, অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে এটা এরকম হতেই পারে, জানালা খুলে গেলে বাতাস আসতেই পারে, কিন্তু ওই মেয়ের কথা কেউ কিছুতেই বিশ্বাস করে না। তো একদিন ওই মেয়েকে মানে কোনো একটা মানে তুচ্ছ ব্যাপারে কথা কাটাকাটি হয় পরিবারে, তো সেটা ওখানেই মীমাংসা হয়ে যায়। কিন্তু একদিন সকালবেলা ওনার মেয়ের দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে যখন মানে খুলছিল না, তখন দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মেয়ে মানে গলায় তার ওড়না ফাঁস লাগিয়ে সুইসাইড করা যায়। এবং রাসেল ভাই যেই দিনটাতে করেছিল সেই দিনটা ছিল শনিবার, এবং যেদিন সে সুইসাইড করেছিল ওই দিন কিন্তু ওই বিড়ালটা ঘোরাফেরা করেছে, এবং বিড়ালটা অস্বাভাবিক রকমের, অন্যদিন কোনো শব্দ করে না বিড়াল, কিন্তু যেমন মানে ম্যাও ম্যাও যে শব্দটা করে, অন্যদিন ততবার এসেছে শব্দ করে না, কিন্তু ওই দিন সে খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল। সবাই ওই বাড়ি শুনেছে, কিন্তু ওই শোকের মধ্যে অনেকেই বুঝতে পারে নাই। কিন্তু আমাকে যে বলেছে ওর বোন, তো ও আমাকে বলেছিল যে এই বিষয়টা সে প্রথম ফাইন্ড আউট করেছিল, বিড়ালের এই বিষয়টা। আচ্ছা। এরপরে এরকম ঘটনা ঘটে, ওই যে ভূমিকম্পের ওই বিষয়টা, এইটা কিন্তু চলছিল, কিন্তু ওই মহিলা যখন তার হাজবেন্ডকে বলে যে এরকম সমস্যা, ওই হাজবেন্ড বলে কই আমি তো কিছুই বুঝি না, আমার তো কিছু ফিল হয় না, উনি কিছুই বুঝতে পারেন নাই। তো এই ঘটনা যখন ওই ছেলের বোন মারা যাওয়ার পর এর মাঝখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই প্রতি শুক্রবারের ওই সময়টাতে এবং শনিবার পর্যন্ত ওই বিড়ালটা দেখা যেত সপ্তাহে। কেউ ওই বিড়ালটাকে কিছু বলতো না, এবং বিড়ালটা দেখলেই ভয় লাগে, কেউ মানে বলারও সাহস পেত না যে মানে ধমক দেবে বা সরিয়ে দেবে এরকম কিছু। তো যাই হোক,
এর ভিতরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই ছেলের যে একদম ছোট ভাই, সে ছোট ভাই একদিন সেই ওর বোনের সাথে যে ঘটনা ঘটেছিল একই রকম বিষয় বলতে থাকে, যে আমার মনে হয় রাতের বেলা আমার জানালাটা হঠাৎ করে খুলে যায়, একটা বাতাস ঢুকে ঘরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং সে বুঝতে পারে সেটা, এবং তার শরীরেও এসে আঘাত করে, তার কানের কাছ দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে চলে যায়, এবং গরম বাতাসটা অস্বাভাবিক রকমের গরম। তখন ওনারা এই বিষয়টা একটু উপলব্ধি করা শুরু করেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বলেছিল যে না, তার মেয়েটা তো একদম একটা ঝগড়াঝাটির কারণে হয়তো সুইসাইড করেছে, এর সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। তো রাসেল ভাই, তো একদিন শুক্রবারে সন্ধ্যার পর ওই ছেলেটা অল্প বয়স ছিল হলেও ওর নিজস্ব একটা প্রাইভেট কার ছিল, ড্রাইভারও রেখে দিয়েছিলেন তার বাবা। তো ছেলেটা শুক্রবার রাতের বেলা হঠাৎ করে তার ইচ্ছা করে সে ঢাকা নারায়ণগঞ্জ যে এমনি একটু লং ড্রাইভে বেরোবে বাসা থেকে। তো ড্রাইভার সাথে থাকলেও ড্রাইভারকে সে বলে যে তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। তো ড্রাইভার পিছনে বসে, সে নিজেই ড্রাইভিং করা শুরু করে। তো ঢাকা নারায়ণগঞ্জ রাস্তার একটা জায়গায় এসে সম্পূর্ণ গাড়ির ব্রেকও সব ঠিক ছিল, সবই ঠিক ছিল, কোনো জায়গার সাথে সংঘর্ষ হয় নাই। হঠাৎ গাড়ির মধ্যে ড্রাইভারের ভাষ্য অনুযায়ী, ড্রাইভারও খুব আহত হয়েছিল আর কি, কিন্তু বেঁচে গেছে। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী ও গাড়ির মধ্যে গাড়ি চালানোর সময় খুব অস্বাভাবিক রকমের আচরণ করা শুরু করে। আচ্ছা, ঠিক মনে হয় যে ও গাড়ির স্টিয়ারিংটা ধরে অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওর ঘাড় টানে সামনে বায়ে অস্বাভাবিক রকমের বাঁকা করছে। এরকম এই একটা পর্যায়ে পিছন থেকে ড্রাইভার বলে, স্যার কি করছেন, ভালো করে গাড়ি চালান। কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে খাদে নামে এবং মারাত্মকভাবে ড্রাইভার আহত হয়, কিন্তু ওই সন্তানটা মারা যায়। এবং ওই ছেলেটা যেদিন মারা গিয়েছিল, ওই বিড়ালটাও কিন্তু খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল ওর বাড়ির চারদিক দিয়ে। তো রাসেল ভাই, এইটা 2 সন্তান মারা গেল। তো যাই হোক, এরপরে ওনার যে বাবা, যে ছেলেটা আমাকে বলেছে তার বাবা, উনি নিজেই, ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাতেন আর কি। তো উনি যখন বাসা থেকে বের হন, গাড়ির চারদিকে কাজ, কালো রঙের কাজ ছিল আর কি ওইটা। তো বাসা থেকে বের হন, সবাই দেখলো যে বাসা থেকে উনি বের হয়ে, শুধু গেট থেকে বের হয়ে গাড়িটা থেমে গেল, আর গাড়িটা সামনেও হয় না, পিছনেও আসে না। সবাই মনে করেন হয়তো বা উনি গাড়ির মধ্যে ফোনে কথা বলছে, এই জন্য গাড়ি থামিয়ে হয়তো ফোনে কথা বলছে। কিন্তু না, অনেকক্ষণ, কয়েক ঘন্টা একই রকম অবস্থা থাকার পরে উপরে খবর দেওয়া হলো যে দেখেন তো গাড়িতে উনি সামনে স্টিয়ারিং এর উপরে মাথাটা দিয়ে কেমন করে যেন পড়ে আছেন, সামনের কাছ থেকে যেটা দেখা যাচ্ছিল আর কি। তখন বাড়ির সদস্যরা নামেন, আমাকে যে বলেছে যে তার বাবা আর কি, সন্তান নামেন, তার স্ত্রীও নামেন, এবং বিকল্প চাবি দিয়ে যখন দরজাটা খোলা হয়, তখন আসলে অদ্ভুত ব্যাপার, ওই যে ব্যক্তিটা, ওনার চোখ, নাক, মুখ এবং কান সব দিক দিয়ে এত পরিমাণ ব্লিডিং হয়েছে, এটা অস্বাভাবিক। উনি ব্লিডিং এ মারা গেছেন, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়েছে এইভাবে অস্বাভাবিক, এটা কোনো এটার কোনো ব্যাখ্যা নেই। এবং ওনাকে ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল যে মেডিকেল সায়েন্সে এটার কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সেটাও অ্যাবসলিউট না যে হঠাৎ করে এরকম হয়, চোখ দিয়েও রক্ত পড়ে। আসলে ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আমাকে যে বলেছিল, ও খেয়াল করেছে ওর বাবার গাড়ির চাকায় অনেক রক্ত লেগে আছে। তো মনে হচ্ছিল যে একটু আগেই ওর বাবা কোনো কিছু হয়তো পিষে দিয়ে চলে এসেছে গাড়িটা নিয়ে। জাস্ট একটা অল্প কিছু দূরে, জাস্ট খালি বাসার থেকে গড়িয়ে বের হয়েছে। কিছু মনে করছে হয়তো বা ইঁদুর বা বিড়াল হতে পারে, কিন্তু যেটাই মারা গেছে তার কোনো ডেড বডি পাওয়া যায় নাই। কিন্তু এত পরিমাণ রক্ত, মনে হচ্ছে যে বড় কিছুকে চাপা দিয়েছেন উনি। আচ্ছা, কিন্তু কি দিয়েছেন ওখানে কিছু পাওয়া যায় নাই। এবং ওই দিনটা ছিল রাসেল ভাই শনিবার। আচ্ছা, এবং ওই শনিবারের পর থেকে আর কখনোই ওই বিড়ালটাকে দেখা যায় নাই ওদের বাড়িতে। তো এটাই ছিল ওর ফ্যামিলির সাথে ঘটনা। আর রাসেল ভাই, এখানে একটা বিষয় আমি বলতে চাই দৃষ্টান্তের উদ্দেশ্যে, যে আমাদের ব্যক্তি জীবনে অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আমরা ফেস করি। সেই সমস্যার সমাধানেরও অনেক পদ্ধতি রয়েছে, অনেক বিষয় আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনেক তদবির আছে এবং অনেক আমল আছে। তো আমাদের উচিত সেই বিপদগুলোতে ধৈর্য হারা না হয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান করা। আমরা যেন আমাদের এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে এমন ধরনের কোনো বিকল্প পন্থার আশ্রয় না নেই যা আমাদের পুরো পরিবার, ব্যক্তি জীবনকে ধ্বংস করে দেয়। এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে গিয়েই আমাকে যে ছেলেটা বলেছিল, নাম বলছি না সঙ্গত কারণে, তো সে অজর ধারায় কেঁদেছিল যে তার বাবা একটা সত্য সমস্যার সমাধান করতে গিয়ে এমন একটা সমস্যা সৃষ্টি করেছিল, এখন তার পরিবারে ওই
ওই সন্তান এবং তার মা ছাড়া আর কেউ নেই। তার পরিবারটা একদম মানে মরুভূমির মতো হয়ে গেছে। তাহলে লিসেনারদেরকে আমি রিকোয়েস্ট করব যে যত সমস্যাই হোক আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেগুলো সমাধানের চেষ্টা করি। রাসেল ভাই, আসলে রাসেল ভাই অনেকদিন ধরে আসবো করে আসতেই পারছিলাম না, সময় মেলাতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে রাত জেগে আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য। আজ যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, তাকে আমি আসলে চিনেছি আসলে কয়েকদিন আগে। আমার এক বন্ধু তাকে রেফার করে আমার কাছে নিয়ে এসছে। তো যার ঘটনা বলবো সে আবার বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াতে পছন্দ করে। আর এই মনে করেন ফ্রেন্ড পেলো, কয়েকজন মিলে প্ল্যান করে ফেললো ঢাকার বাইরে যে টেন্ট করে থাকবে বা মানে সারাক্ষণ ঘুরতে ফিরতে পছন্দ করে। তার পাশে ছবিও দেখলাম কিছু, হ্যাঁ আমি আপনাকে দেখালাম যে। আর তার পাশে আরেকটা জিনিস করতে ভালোবাসে, সেটা হচ্ছে যে রাসেল ভাই যে সে নর্মালি তাবলীগ করে, তো লোকজনদেরকে ইসলামের দাওয়াত দেন আর কি। তো তার সাথেই ঘটনা। তো মেইনলি আপনার রাসেল ভাই উনি আমাকে বললেন যে ঘটনাটা আসলে ঘটনা বলবো না ঠিক, উনি উৎপত্তি ঘটে হচ্ছে এই বছরের জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আসলে সে একটা দাওয়াত রিকল করে আর কি। সে যখন তাবলীগের জামাতে গিয়েছিল ময়মনসিংহে যেখানে একটা ছেলে খিদমতে ছিল, সে তাকে একবার ইনভাইট করেছিল যে তুমি আমার সাথে আমাদের এখানে আসো, তুমি যেহেতু টেন্ট করো, মানে হিস্ট্রি নিয়েছে, মসজিদে ছিল, গল্প যখন করেছে, কথাবার্তা যখন বলেছে, তখন জানতো যে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বলে তুমি একদিন ময়মনসিংহে আসো আমাদের এখানে। তো উনি জানুয়ারি মাসে যায় এবং যাওয়ার পর ওই এলাকাতে যাওয়ার পরে সেই ছেলের সাথে দেখা করে এবং জঙ্গল টাইপের একটা জায়গায় টেন্ট করে আর কি, তার ফ্রেন্ডরা মিলে যখন যায়। যাবার পর তো রাসেল ভাই তার ফ্রেন্ড কয়েকজন মিলে বেরিয়ে গিয়েছিল, আর একজন বাজারে গিয়েছিল। তো সে প্ল্যান করে ঘুরে বেড়ায় আর ছবি তুলতে পছন্দ করে, নেচারের ছবি তুলতে পছন্দ করে। তো আসরের ওয়াক্তে বের হয়, তো বের হয়ে সময় অতিবাহিত হতে হতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আচ্ছা, তো মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তো বলছে যে মসজিদ কোথায়, যে ছেলেটাকে বলছে, সে ছেলেটা আবার তার সাথে ছিল, জিজ্ঞেস করে যে মসজিদ কোথায়। তো ছেলেটা বলে যে চলেন সামনে মসজিদ আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন আজান দিবে, আগাতে থাকি। তো এর মধ্যে যেতে যেতে আজান ভেসে আসে কানের মধ্যে। কিছু কিছু আজান মসজিদের মাইকের, আবার কিছু কিছু আজানের শব্দ পাওয়া যায় যে খালি মুখের আজান। আচ্ছা, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতের ডান দিকে একটা ঘরের দিকে স্বাক্ষরের চোখ পড়ে আর কি। স্বাক্ষর বলছে আমার বয়সে প্রায় সমানই। তো চোখ পড়ার পরে দেখে যে ওই ঘরটা তালা দেওয়া মিনস উইথ সেন্স সে সামনে যায়। তো মনে হচ্ছিল যে দূর থেকে একটা মসজিদের মতোই। তো কাছে যাওয়ার পর, কারণ উনি ডিটেক্ট করা হচ্ছে যে ওই ঘরটার পাশ সামনে একদম ফ্রন্টে একটা নামাজের সময়সূচি টাইপের একটা জিনিস বাইরে দিয়ে ঝোলানো। তো সে কাছে যায়, কাছে যাওয়ার পরে দেখতে পায় যে নামাজের সময়সূচিগুলোর যে মানে লেখাগুলো সব আরবিক লেখা, আরবিতে লেখা। ইভেন উপরে নর্মালি অনেক মসজিদে দেখা যায় নামাজের সময়সূচি লেখা আছে, কিন্তু জিনিসগুলো হরফগুলো আরবিতে, কিন্তু এখানে সবকিছুই আরবিতে। আচ্ছা, তো উনি একটু অবাক হয়ে যায় যে আসলে কি, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, মানুষজনও দেখছি না মসজিদে, এটা তো মসজিদই মনে হচ্ছে, কারণ এখানে ওয়াক্তের সময়সূচি আছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাসেল ভাই, এই ওয়াক্ত গুলোর যে সময়গুলো এরকম যে জোহরের ওয়াক্ত 4টার দিকে দেওয়া, আসর মানে মনে হচ্ছে শুরুর দিকে প্রথমটা জোহরের ওয়াক্ত, মনে হচ্ছে প্রথমটা জোহরের ওয়াক্ত 4টার দিকে, পরেরটা 6টার দিকে, এরকম করে নর্মাল টাইম থেকে 2-3 ঘন্টা আগানো, আবার 1-2 ঘন্টা পেছানো। আচ্ছা, খুব অবাক হয়ে যায়। আর মোস্টলি অবাক হয়ে হচ্ছে যে এটা মসজিদ, এখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মানুষজন থাকবে অথবা কেউ আসবে নামাজ পড়বার জন্য, কিন্তু বাইরে যে তালা দেওয়া। ওই ছেলেটাকে ডাকে, ওই ছেলেটা অনেক আগে এগিয়ে যায় আর কি। ও খেয়াল করে না, কারণ এই মসজিদের এই রুমটার মানে ঘরটার কাছে চলে যাওয়ার কারণে। তো ছেলেটাকে ডাকে, বলে যে এইখানে এটা তো মসজিদ, এখানেই পড়ে ফেলে, আবার সামনে যাবো কেন? তো ছেলেটা বলে না ভাই, আমরা সামনের মসজিদে পড়ি। বলে যে এখানেই পড়ি, এখানে তো পড়াই যাবে, এই মসজিদে তো পড়াই যাবে, আবার সামনে যাবো কেন কষ্ট করে, এত দূর হাঁটছে, এখন আবার হাঁটবো। আচ্ছা, বলে না ভাইয়া, এখানেই পড়ি, এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো। বলে না আপনি সামনে একটা ভালো মসজিদ আছে ভাই, এখানে তো মানুষ কম হয়, জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি। তো সে ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে ওই হেরে যায় আর কি ছেলেটার কাছে। পরে সেটা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন, তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার সময়? এতটা মানে আপনার ভয় লাগছিল কেন, যেখানে পড়া যাবে না বা কিছু, এটা তো মসজিদই।
তো তখন ছেলেটা বললো যে আসলে ভাইয়া এইখানে আসলে একটা ঘটনা আছে, ঘটনা আপনাকে কিভাবে শেয়ার করি। এই ঘটনার কারণেই অনেকে এই মসজিদে নামাজ পড়ে না। তো নামাজ কেন পড়ে না সেটার জন্য আমার একটা ঘটনা আপনাকে বলতে হবে। যে ছেলেটা তার সাথে ছিল সেই ছেলেটার ঘটনা বলছি রাসেল ভাইয়া। সেই ছেলেটার ঘটনার দিন, ডিরেক্ট ঘটনার দিন যাই। সেদিন একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল, তো 2010-এর ঘটনা। তো বন্ধুর বাসায় দাওয়াত মানে শেষ করবার পর বাসায় রওনা দেয়। বাসায় যখন কাছাকাছি চলে আসে, মনে করেন রাসেল ভাই আপনার ঘর বাসার 10 থেকে 20 স্টেপ সামনে আপনার বাড়ি। ওই ডিস্টেন্সে যাওয়ার পর দেখে তার বাসার সামনে মস্ত বড় একটা মসজিদ, বিশাল বড় গম্বুজ, মসজিদের উপরে বিশাল বড় গম্বুজ, এত বড় মসজিদ। তো বারবার চিন্তা করতে থাকে আমি কি ঠিক জায়গায় আসলাম। আর এরকম হওয়ার কথা না, আমি তো আমার বাড়ি চিনি, পাশে যে নারকেল গাছ আছে দুটা, একদম হুবহু এটা তোর বাড়ির জায়গায়। তো এই মসজিদ আসলো কিভাবে? ওর কাছে সব অ্যাবনরমাল লাগতে থাকে। আর এই রাসেল ভাই আপনাকে বলেছিলাম যে ছেলেটা তাবলিগ করতো, ওই এলাকাতে অনেক গারো মানুষদের ওনারা মুসলমান করেছে। ওনাদের যে রেসটা আছে, মানে ওরা যে তাবলিগ করে অনেক আগের থেকেই যেত মসজিদ ওই জায়গায়, তো অনেক মানুষ ওরা মুসলমান হয়েছে আর কি। তো এই ছেলেটার, যে ছেলেটার কথা বলছি, সেই ছেলেটা পুরো ফুল ফ্যামিলি মুসলমান অনেক আগের থেকে। তো বাসার সামনে মসজিদ দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায়, এত বড় গম্বুজ, আজান ভেসে আসছে রাসেল ভাই। রাত তখন 12টা বাজে। এই আজানের সাউন্ড একদম অস্পষ্ট, আজান আপনি প্রপারলি শুনবেন না, এরকম আজান। আচ্ছা, বলে আমি খুব অবাক হয়ে যে আজানের সাউন্ডটা স্পষ্ট না। তো আমি ভাবলাম যে আমি তো অত বেশি সূরা পারি না, আমি সূরা ইখলাস পড়া শুরু করি। তো সূরা ইখলাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভী বেরিয়ে আসে। আচ্ছা, অনেক লম্বা একজন মৌলভী, অনেক বড় দাড়ি, কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাড়িওয়ালা একটা মৌলভী এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। আমি খুব অবাক হয়ে যাই। আমি বললাম চাচা ফজরের ওয়াক্ত কিভাবে হয়, এখন তো 12টা বাজে। বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। এরপরে আর সে কোনো কথা বলে না, সে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর যাওয়ার কথা বলে যে ডান দিকে অজুখানা আছে, অজু করে নাও। তো সে অজুখানায় যায় এবং অজুখানায় বসতেই, এত সুন্দর অজুখানা, এত সুন্দর সিস্টেম, বসতেই পানি অটোমেটিক কল থেকে পড়া শুরু করে। আমি অজু করি এবং আমার কাছে মনে হচ্ছে যে, সে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নামাজই পড়বো। এটা একদমই নর্মাল কোনো ঘটনা না, এটা পুরাটাই অবনর্মাল ঘটনা। নামাজ যেহেতু পড়বো, আল্লাহকেই ডাকবো, আল্লাহ তোমার সাথে আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সে তো নিজেও তাবলিগ করে, ছেলেটার কথা বলছি। তো সে মসজিদে ঢোকে। মসজিদে ঢোকার পর নর্মালি আমরা মসজিদে যারা যাই, মসজিদে ঢোকার পর দেখি যে অনেকে সুন্নত পড়ছে বা অনেকে বসে আছে। তো উনি ঢোকার পরে, মসজিদে ঢোকার পর দেখে যে আসলেই তো অনেকে বসে আছে, অনেকে সুন্নত পড়ছে। এত লম্বা মসজিদ, এত বড় বাড়ি তো আমাদের, ওদের বাসাটা না, এত বড় জায়গা না। তো সে বলে জায়গাতে হাইয়েস্ট 2 কাঠা 2.5 কাঠা জায়গা হবে, কিন্তু এত বড় মসজিদ, এটাতে এক প্রান্ত থেকে এক প্রান্ত দেখা যাচ্ছে না। তো সে কি করে একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে নামাজের পরে বলে কি এত বড় মসজিদে পুরো ভর্তি মানুষ, আমি নামাজ পড়ি। এবং সে বলে যে আমি সর্বশেষ কাতারে নামাজ পড়ি। ফরজ নামাজ শেষ করে সে বের হয় এবং সে নামাজ পড়ার সময় আল্লাহ আল্লাহ করতে করতেই নামাজ পড়ে। আমি কোথায় ঢুকলাম, নামাজ পড়তে হচ্ছে কিছু বুঝতে পারছি, বাইরে কি দুনিয়া আর আমি ভিতরে কি অবস্থায় আছি। তো সে খুব অবাক হয়ে যায়, বলে যে ওর হার্টবিট মনে হয়, ওর বলে যে আমার হার্টবিট বেড়ে অনেকটু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে আমি মানে পড়ে যাবো, এরকম অবস্থা। তো সে নামাজ শেষ করে এবং আস্তে করে হাতে অল্প করে আস্তে আস্তে হেঁটে 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 পিছনে বেরিয়ে এক দৌড় দিয়ে বেরিয়ে যায়। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখে এটা তার বাড়ি। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে দেখে যেটা তার বাড়ি। তো তার বাড়ির যে নিচ তালা, মানে নিচ যে তালাটা ছিল, সেখান থেকে জাস্ট মিনিট 10-এর মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে 1000টা বিড়াল বেরোল। দর করে বিড়াল বেরোচ্ছে, মানে থামানো যাচ্ছে না, এত বিড়াল বেরোচ্ছে। তো সে এক দৌড়ে সে ফ্রেন্ডের বাসায় চলে যায়, যে ফ্রেন্ডের বাসা থেকে সে এসছে। পরের দিন সকালবেলা বাসায় যায় এবং বলে যে আমি গতকালকে যখন বাসায় আসি, এরকম ভাষাটার মধ্যে আমি দেখি যেটা আমাদের বাড়ি না, আমি কোথায় আসলাম, একটা মসজিদের সামনে আসি। তো তার বাবা জিনিসটা বোঝে না, বলে যে দেখো তোমাকে আমি এই দোয়াটা দিলাম, এই দোয়াটা পড়ো এবং প্রতিদিন এটা আমল করো, আশা করি কোনো সমস্যা হবে না। আসলে এই আমল করার পর থেকে যে সমস্যা হয়েছে তা না, এরকম কোন রাসেল ভাই সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে ওই এলাকায় লোকজনরা নিজেদের বাড়িতে যাওয়ার পরে নিজেদের ঘরকে মসজিদের মতো দেখেছে। আচ্ছা, এলাকার লোকজন। এবং এটা মানে এখনো কি চলছে এরকম ঘটনা? এখনো চলছে, মানে কি রাসেল ভাই তখন পর্যন্ত চলছিল।
তো হঠাৎ করে তারা ডিসিশন এলাকার লোকজন মিলে যে একজন হুজুর নিয়ে এসে সমস্যাটা কি বের সমাধান করবেন। আমি যে টিনের চালের কথাটা বলছিলাম রাসেল ভাই, সেই টিনের চালের জায়গাটা আগে একটা ঘর ছিল, ইটের ঘর ছিল, সেটা রিমুভ করে এখানে একটা টিনের ঘর করা হয়েছে। এইটার সলিউশন দিয়েছি ইন্ডিয়া থেকে আগত একজন বুজুর্গ মানুষ, যে এসে বলেছে যে এই জায়গায় কিছু জিন আছে যারা নামাজ পড়তে চায়, কিন্তু এই মসজিদটায় জিনেরাই আগে নামাজ পড়তো। এই না মসজিদটা যখন ভাঙা হয় তখন আর রেনোভেট করা হয় না। কিছু আনসলভ মিস্ট্রি আছে ওই জায়গাটাতে, রাসেল ভাইটা এখনো পর্যন্ত আননোন, এবং ওই আননোন ঘটনাটা স্বাক্ষর আর জানতে পারে নাই। কিন্তু আমি ওকে বলেছি যে তুমি দেখো, জানার চেষ্টা করো আগে কি হয়েছিল, যে এইখানে কেন আগের এই বিল্ডিংটা ভাঙা ছিল, রেনোভেশনটা কেন হয় নাই। তো সেই হুজুর বলেছে যে এইখানে একটা মসজিদ করে দিতে, এবং মসজিদটা দিয়ে সে মসজিদটা করবার পর সে করে দিয়ে চলে যায়। এরপর থেকে এই প্রবলেম গুলো আর ফেস করে না, কিন্তু এই মসজিদটা এখনো পর্যন্ত মানে ওই অবস্থায় বিদ্যমান। থ্যাংক ইউ সো মাচ। মানে উত্তরবঙ্গের একটি জেলায়, মানে রংপুরে চাই একটা সেমিনার নিতে। ওখানে যে প্রতিষ্ঠান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই প্রতিষ্ঠানে ওই সেমিনার তো 3 দিন ব্যাপী একটা সেমিনার ছিল। তো দ্বিতীয় দিন আমি ওখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কোনো হন্টেড প্লেস বা এরকম কিছু আছে কিনা। তো সে আমাকে একটা ঘটনার কথা বললো রাসেল ভাই। আমি সঙ্গত কারণে মানে প্রতিষ্ঠানটার নাম বলতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, কারণ এটা আসলে বলাটা ঠিক হবে না। তো ওই ছেলেটি একটি ওই স্থানীয় একটা প্রতিষ্ঠানে সে চাকরি পায়, একজন লোকের সুবাদে ওখানে চাকরিটা পায়। ওখানে তার ডে শিফটেও ডিউটি ছিল, নাইট শিফটেও ডিউটি ছিল, বেশ নাম করা একটা প্রতিষ্ঠান ওখানে। আচ্ছা। তো একদিন নাইট শিফটে ডিউটি করার সময় সে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যে বেসিন ছিল, সে যখন আয়নায় মুখ ধুচ্ছিল তখন সে দেখলো যে আয়নার দিকে তাকিয়ে পুরো আয়নায় মানে রক্তর ফোঁটা, মানে রক্ত মনে হয় বেয়ে বেয়ে পড়ছে আয়না দিয়ে। তো প্রথমে সে দেখে মানে বেশ অবাক হয়েছে, কি ব্যাপার, কিন্তু হঠাৎ করে মনে হলো তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং পিছন দিকে তাকে সে কাউকে দেখে না। সে যখন এই মানে হঠাৎ করে এই মানে ভয়টা পায়, সে সাথে সাথে দৌড় দিয়ে সেখান থেকে বের হয়ে যায়, এবং বের হওয়ার পরে পরের দিন থেকে সে আর ওখানে চাকরিতে যায়নি, এবং বলে যে এখানে আমি যাব না, এখানে সমস্যা আছে, মানে একটা অজুহাত দিয়ে বলে যে আমি এখানে চাকরি করবো না। কিন্তু রাসেল ভাই তার যে আত্মীয়ের রেফারেন্সে ওখানে গিয়েছিল, ওখানে ওই আত্মীয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা জানতে পারে প্রতিষ্ঠান সম্পর্কে। তো সেটা হলো রাসেল ভাই যে ওই প্রতিষ্ঠান মানে যে জায়গাটার উপরে অবস্থিত, ওটা কিন্তু এক সময় শ্মশান ছিল। ইভেন আমি ওখানে নিজে গিয়েছি, কিন্তু ওখানে আমি যখন ওর কথা শুনি আমি ওখানে গিয়েছিলাম ওটা দেখার জন্য। তো কিন্তু আমি যখন ওখানে যাই রাসেল ভাই, ওটা মানে কেন জানি আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা। বলে যে এখানে ঢোকা যাবে না। আমি খুব অবাক হই, আমারই এমন কোনো প্রতিষ্ঠান নয় যে সেখানে ভিজিটর ঢুকতে পারবে না। তো তারপরও কেন জানি মানে তাদের আচরণগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। তো ওনার যে আত্মীয়ের কাছ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে রাসেল ভাই যে এখানে এক জমিদারের একটা বিশাল একটা শ্মশান ছিল। তো জমিদার অনেক সময় কি করত, মানে বেশ মানে তার সাথে যাদের শত্রুতা থাকতো, অনেক সময় তার লোক দিয়ে তাদেরকে হত্যা করিয়ে মানে ওখানে এনে মানে পুড়িয়ে ফেলত, এবং তার আত্মীয় স্বজনরা কখনো জানতোই না যে এই লোকটা আর জীবিত নেই। এরকম বহু ঘটনা ওই জায়গাতে ঘটেছিল মানে ওই সময়ে। তো যখন এই বিষয়গুলো একটা সময় যখন মানে আমরা জানি যে 1950 সালের দিক থেকে কিন্তু বাংলাদেশে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায়, তখন এদের দেশ ভাগের আগে মানে পাকিস্তান বিরোধ থেকে যখন এই বিষয়গুলো হয়ে যায়, তখন ওনারা কিন্তু আবার ভারতে চলে যান। তখন ওই জায়গাটা পরিত্যক্ত থাকে, এবং ওই জায়গাটাই পরবর্তীতে এক সময় সরকার এটা নিজে নিয়ে নেয়, এবং ওখানে দীর্ঘদিন কোনো কিছু মানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, পরবর্তীতে হয়েছে। তো যাই হোক ভাই, ওখানে যে ভাই যে চাকরিতে গিয়েছিলেন পরে এবং উনি চলে আসলেন, তো ওনার যে সেই আত্মীয় যে বিষয়টা বর্ণনা করেন সেটা হচ্ছে এমন যে ওখানে একজন ব্যক্তি মানে তার গল্প আর কি করেছেন যে ওখানে এক ব্যক্তি উনি চাকরিতে যান। তো প্রথম কয়েকদিন মানে ঠিকঠাক মতো ডিউটি করেন, যখন নাইট শিফটটার ডিউটি চলে আসে দেখা যায় সকালবেলা বাসায় গেলে ওনার মধ্যে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হতো। মনে হতো
যে উনি সুইসাইড করবেন বা উনি জীবনের প্রতি খুব বিরক্ত এরকম মনে হতো। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, কোনো একদিন নাইট শিফটে ডিউটি করার পরে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি, আজও কোনো খোঁজ খবর নেই তার। এবং এটা কিন্তু উনি একা নন, এই ঘটনা নাকি মাঝে মাঝেই ঘটে ওখানে। আচ্ছা, তো এই ঘটনা এবং ওই যে আয়নায় যে এই যখন রক্ত দেখা যায়, এটা নাকি রাসেল ভাই এখনো ওখানে হয়, কিন্তু প্রতিষ্ঠানের খাতিরে ওনারা এই বিষয়গুলো কখনো প্রকাশ করেন না। আমিও প্রতিষ্ঠানের নামটা বলতে চাচ্ছি না। এবং যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমরা শুনে ফেলবো এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের আনন্দ দিতে পারবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফারনানের কাছে। পুরান ঢাকা থেকে এসেছি, আর আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, মানে আমি আলিফকে, আপনাকে এবং বাবু ভাইকে তিনজনকে স্পেশালি ধন্যবাদ শুরুতেও দিয়েছি, আবারও দিতে চাই। আপনারা এত ব্যস্ততার মধ্যে যে এসছেন, এটা অনেক বড় একটা ব্যাপার আর কি। না ভাই, ওকে থ্যাংক ইউ অবশ্যই। আর এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আমাকে একজন শেয়ার করেছে, ওনার নাম হচ্ছে অরণি, এবং ওনার একজন কাজিন আমাকে ঘটনাটা শেয়ার করে, এবং কাজিনের নাম হচ্ছে মেহরাব। তো ওনাদের দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া নামে একটা জায়গায় তো ঘটনাটা ঘটে। এবং মেহরাব যেটা হয় যে কোন এক ছুটিতে সে তার দেশের বাড়ি মানে নানার বাড়ি সেখানে ঘুরতে যায়, এবং যেটা হয় যে ওনাদের গ্রামে কালীবাড়ি নামে একটা জায়গা আছে, এবং এই কালীবাড়ি যে জায়গাটা সেখান থেকে তাদের নানার বাসা খুবই কাছে, এবং ওই কালীবাড়ির ঠিক পাশেই অনেক বড় একটা পুরনো পুকুর আছে, এবং এই পুকুরটা নিয়ে ওই গ্রামের অনেক মানুষ অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে, অনেক ধরনের মিথ আছে সেখানে। তো যারা ওখানকার একজন স্থানীয় তারা সবসময় পুকুরটাতে মানে পুকুরটাকে অ্যাভয়েড করে চলে। আচ্ছা, কিছু খারাপ কিছু দোষের কারণে এটাকে অ্যাভয়েড করে চলে। তো যেটা হলো যে মেয়েরা কোন এক ছুটিতে তার নানার বাড়ি গেল, এবং ওরা যেটা করলো যে ওইখানকার কিছু বন্ধু বান্ধব মিলে এবং সে নিজে মিলে পুকুরে গোসল করলো, এবং পুকুরে এরকম কিছু দুর্নাম থাকার কারণে সবাই যেটা করতো যে ওই পুকুর পাড়ের কাছাকাছি গোসল টোসল করতো আর কি, একদম মিডলেও যেত না এবং দূরে টুরে যেত না আর কি। তো তারাও ঠিক একইভাবে গোসল টোসল করে ওখান থেকে উঠলো, এবং উঠার পরে যেটা হলো যে মেহরাবের বাম হাতে একটা ব্রেসলেট ছিল, গোল্ডের চিকন একটা ব্রেসলেট ছিল, এবং সে ওঠার পরে দেখে যে সেটা নাই। তো সেই জিনিসটা দেখে একটু অবাক হইলো যে আমি এটা হারাই ফেললাম, আসলে মানে আমার উচিত ছিল যে এটা আমি খুলে রেখে তারপর আমার উচিত ছিল। আচ্ছা, নর্মাল কমন সেন্স। এবং ওর গলায় একটা চিকন গোল্ডের চেন ছিল, সেটা ঠিক ছিল, কিন্তু হাতের ব্রেসলেটটা মানে হারাই গেছে এরকম কিছু একটা। তো সেটা বাসায় যে সে তার নানাকে বললো, তার বাবা মাকে বললো যে আমি ব্রেসলেট হারাই ফেলছি। তো তারাও বললো যে তুমি তো কাজটা মানে খুলে তারপর গোসল করতা, এটা তো নর্মাল একটা কথাই। তো তারপরেও সে মানে বিষয়টা একসময় ভুলে গেল, তো একদিনের মাথায়। তো ওদের যে বাসাটা ছিল ওই পুকুরটার পাশে ছিল একটা বাঁশঝাড়ের মতো, এবং বাঁশঝাড়ের ঠিক পিছনে ছিল ওদের যে বাসা। তো ওইখানেই মেয়েরা বেশ কয়েকদিন ছুটি কাটানোর জন্য গেল, এবং ওই ওদের যে বাসাটা, বাসার থেকে ঠিক মানে যে রুমটাতে সে ঘুমায় রাত্রে, সেই রুমটা থেকেই মানে পুকুরটা দেখা যায় আর কি, মানে জানলাতে আসলে পুকুরটা দেখা যাবে। তো সে এক রাতে মানে এই ঘটনাটা প্রায় 2-1 দিনের পরে সে রাত্রে ঘুমাচ্ছে, এবং হঠাৎ করে যেটা হয় যে তার রুমের যে বাহিরে যে জায়গাটা, যেটা একটু বনের মতো বাড়াঝাড়ের মতো, ওখান থেকে মনে হচ্ছে যে কেউ একজন ওই রুমটার দিকে মানে পাতায় হাঁটলে যেরকম শব্দ হয় না, ঠিক এরকম একটা সাউন্ডে মনে হচ্ছে ওই জানলাটার কাছে আসতেছে কেউ হেঁটে। আচ্ছা, তো ওর হঠাৎ করে মানে ওই সময়টাতে মানে ঘুমটা ভেঙে যায়, এবং সে চিন্তা করে যে কিছু একটা আসতেছে নাকি থেকে, যেহেতু পুকুরটা নিয়ে অনেক বদনাম তাদের গ্রামে প্রচলিত। তো সে যেটা করে যে মানে সাহসিকতার পরিচয় দেখিয়ে সে যেটা করে যে জানলা দিয়ে দেখার চেষ্টা করে যে কি আসলো। সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেখে যে কিছুই নাই, জানলার আশেপাশে কিছুই নাই, কিন্তু দূরে পুকুর পাড়ে যে একটা পুকুরের সাথে যে বটগাছটা ছিল ওখানে কিছু জোনাকির মতো মনে হচ্ছে যে ছোট ছোট চোখ মিটমিট করে একটু পরপর মানে তার দিকে দেখার চেষ্টা করতেছে এরকম। তো প্রথম অবস্থায় দেখলে এটাকে জোনাকি পোকা এরকম কিছু মনে হবে, কিন্তু সে এটাকে এই নর্মাল এটাই ভাবলো যে আসলে হয়তো বা কোনো জোনাকি বা এরকম কিছু। সে একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে জানলাটা লাগিয়ে সে শুয়ে পড়ল, এবং এরপর দিন সে তার নানাকে বলল যে আমি এরকম কিছু দেখছি।
ওর নানা সবসময় তাকে বলে যে তুমি ওই পুকুরটাতে যেও না, পুকুরটা ভালো না, এবং পুকুরটাতে তুমি ওই ব্রেসলেটে যে হারিয়ে ফেলছো ওটা ভুলে যাও, ওটা নিয়ে তুমি আর কোশ্চেন করো না, এটা ভুলে যাও এবং ওইখানে আর যেও না, এবং রাত্রে এরকম কিছু দেখলে এটা নিয়ে বেশি মানে গবেষণা বা ইনভেস্টিগেশনের দিকে মানে চিন্তা ভাবনা করো না এখন। আচ্ছা, তো এরপরও সে একইভাবে এর পরের দিন মানে রাত্রে যেটা হয় যে আবার একইভাবে তার ঘুম ভেঙে যায়, এবং একটা সময় যেটা মনে হয় যে ওই যে পুকুর পাড় থেকে মনে হচ্ছে কি ওই বারঝাড়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে অনেকগুলা মানুষ একসাথে হাঁটলে যেরকম শব্দ শোনা যাবে ঠিক এরকম একটা সাউন্ড দিয়ে মনে হচ্ছে যে সবকিছু তার জানালার ঠিক পাশে এসে দাঁড়াচ্ছে, একটু পরপর হাঁটার শব্দ। এবং একটা পর্যায়ে সে ওই রাতের কথা মনে পড়লো যে এরকম তো আমি দেখছিলাম কিছু চোখের মতো মিটমিট জ্বলতেছে পুকুর পাড়ে বটগাছের নিচে, আবার না আমি দেখে ফেলি এটা, কেননা সেদিন ওই সাউন্ডগুলো একটু দূরে মনে হচ্ছিল, আর আজকে রাত্রে যে সাউন্ডটা একদম মনে হচ্ছে যে জানলার খুব কাছে এই জিনিসগুলো, ঠিক আছে। সে একটু ভয় পাচ্ছিল, এবং একটা পর্যায়ে তার কিছু সময়ের জন্য, অল্প কিছু সেকেন্ডের জন্য তার ভয়টা কমে গেল, এবং ভয়টা কমে গেল এই কারণে যে তার কাছে মনে হচ্ছিল যে তার জানালার ঠিক পাশেই অনেকগুলো লোক একসাথে আসলে যেরকম একটা সাউন্ড হয় না, যে কথাবার্তার এরকম একটা সাউন্ড। তো সে একটা পর্যায়ে মনে করলো যে হয়তো অনেক লোকই আসছে, অনেক মানুষ হয়তো বা তার জানালার পাশে দাঁড়ানো। সে একটু সাহস সঞ্চার করলো এবং বিছানা থেকে উঠে সে জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করলো যে কি আসলে। সে যখন জানালার পাশে গেল সে দেখলো যে ঠিক ওই সেই রাতে যে ছোট ছোট মিটি মিটি দূর থেকে জোনাকের মতো যেগুলো মনে হচ্ছিল ওগুলো ঠিক তার একদম জানালার পাশেই, এবং অনেকগুলা মনে হচ্ছে দুটা দুটা করে চোখ, জোড়া জোড়া চোখগুলা মানে লাইট মানে লাল লাইটের মতো তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এরকম। তো এটা দেখার পরে সে একটু ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, এত চোখের সামনে একদম আমার মুখের সামনে জিনিসগুলো কি এগুলা। এবং সাথে সাথে সে যখন মানে এটা মানে ওখান থেকে চলে যাবে তখন একটা লোমশ হাতের মতো কিছু একটা এসে তার গলায় অনেক জোরে চেপে ধরলো, এবং তাকে ওই তার যে গলায় যে গোল্ডের যে চেনটা সবসময় পরা থাকতো ঠিক ওইটা বরাবর তাকে চেপে ধরছে, মনে হচ্ছে তার গলা থেকে ওটা টেনে নিয়ে যাবে এরকম কিছু একটা, ঠিক আছে। তো এরকম কিছুক্ষণ কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর সে মানে ওখান থেকে ছুটে এক দৌড়ে মানে তার রুম থেকে বের হওয়ার সময় তার মাথায় কোনো একটা কিছু বাড়ি লাগে এবং সে একটু কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়। এবং পরে রাতের বেলায় তার নানা তার বাবা মা তাকে ওখান থেকে করে সেন্স ফিরে, এবং সে রাত্রে ঘটনাটা বলে যে আমার সাথে এরকম ঘটছে। তখন তার নানা বলে যে তোমাকে তো না করছে কেন, যে তুমি এই জিনিসগুলো বারবার মানে বেশি কিছু সাউন্ড শুনলে বা কিছু দেখলে মানে সেগুলো দেখার জন্য যেও না, কিন্তু তুমি তো কথাটা শুনোনি। তখন সে তার বাবা মা সবাই তার নানাকে জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি, এটা মানে এই জিনিসটা কি ছিল আসলে, এটা কি। তখন সে নানা যে ছিলেন উনি ঘটনাটা শেয়ার করেন। একটা ঘটনা উনি বলেন যে 1971 এর দিকে যখন আমাদের দেশ পাকিস্তানের আন্ডারে ছিল, মানে যুদ্ধের সময় ওই সময়টাতে তাদের গ্রামে একজন মানে ওই পাকিস্তানি বাহিনীতে যারা হেল্প করে মানে গোপন খবর দিয়ে দেয়, রাজাকার যাদের বলা হয়, তো এরকম একটা লোক ওখানে থাকতো তাদের গ্রামে, এবং তারা সবাই তাকে অনেক মানে ঘৃণা করতো যে মানে সে পাকিস্তানিদের পক্ষে অনেক কাজ করে। তো ওই লোকটার যে স্বভাবটা ছিল, ওই লোকটার একটা স্বভাব ছিল যে কোন ঘরে যখন মানুষজন পালিয়ে যেত মানে পাকিস্তানি বাহিনীদের ভয়ে, তখন সে যেটা করতো যে ওই ঘরে যা ছিল স্বর্ণের জিনিসপত্র অলংকার লুট করতো। সে মানে ওই সময়টাতে সেই কাজটাই করতো, যে মানে যার যেখানে পেত স্বর্ণের অলংকার সেগুলো লুট করে চুরি করতো আর কি। হ্যাঁ, তো একটা সময় যেটা হয় যে গ্রামের কিছু মানুষজন, ম্যাক্সিমাম মানুষের গ্রাম থেকে চলে যায়, কিন্তু তাদের নিজেদের ভিটা বাড়ি ওখানে থাকার কারণে যে নানা উনি ওখানেই থাকেন। এবং ওই সময়টাতে গ্রামের কিছু মানুষজন যারা ছিলেন তারা ওনাকে মানে একটু বিশ্বাসযোগ্য মনে করে এবং তাকে বলে যে আমাদের যা অলংকার টাকা পয়সা আপনি একটু রাখেন। তখন ওই ম্যাক্সিমাম স্বর্ণের জিনিসপত্রই তার কাছে আমানত হিসেবে রেখে দেয়। তো ওই নানার কাছে ওই লোকটার ভয়ে, যে রাজাকারটার ভয়ে যে কখন আবার লুট করতে আসে বা নিয়ে চলে যায়, তো সে বলে যে ঠিক আছে আমি রাখবো। এবং সে যেটা করে যে একটা জায়গায় মাটি খুঁড়ে মানে অনেক গোপন ভাবে তার বাসার একটা জায়গায় জিনিসটাকে গোপন ভাবে লুকায় রাখে মানুষের আমানত করে। তো ওই রাজাকার যে লোকটা ছিল সে ওই নানার কাছে আসে একবার, আসার পরে তাকে অনেক হুমকি ধামকি দেয় যে আমাকে ওই জিনিসগুলো দিয়ে দেন, আমি আপনাকে মারবো না, মানে আপনার ফ্যামিলির কোনো কিছু হবে না, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তখন সে ওই নানা যেটা করেন যে ওনার মানে ফ্যামিলির মায়া প্লাস ফ্যামিলিকে বাঁচানোর জন্য উনি যেটা একটা মিথ্যা কথা আশ্রয় নেন, সেই মিথ্যা কথাটা হচ্ছে এরকম যে উনি বলে দেয় যে আমি আসলে সবকিছু যা স্বর্ণের জিনিসপত্র ছিল সেটা আমি ওই পুকুরটার মধ্যে মানে একটা জায়গায় আমি রেখে দিই।
ঠিক আছে, পুকুরের নিচে আমি কোন একটা জায়গায় রেখে দিয়েছি, এরকম একটা কথা বলে। তো ওই রাজাকার বলে যে আপনি এখন পুকুরে যে সাঁতার ওইটা নিয়ে আসেন, ঠিক আছে। তো উনি বলে যে আমি তো সাঁতার পারি না, আমার ছেলে সাঁতার পারে কিন্তু সে তো এখন বাসায় নাই। তো ওই রাজাকার লোকটা যেটা হয় যে সেটা লোকটা আর কি করতে পারে না, সে মানে যেটা হয় যে নিজেই পুকুরে ঝাঁপ দেয়। পুকুরের পানি তখন এতটা গভীর ছিল যে পুকুরটা গভীর ছিল যে পুকুরের লতা পাতা পেঁচিয়ে ওই রাজাটা ওখানে ডুবে মারা যায়। আচ্ছা। এবং তার লাশও পাওয়া যায় না, এবং সে এটা নিজেও জানে না যে সে একটা মিথ্যে কথা বলার কারণে লোকটা মারা যায়, এবং সবাই চাইতো যে লোকটা যাতে মারা যায়, রাজাকার লোকটা, কেউ তাকে পছন্দ করতো না। তো এরপর থেকেই যেটা হয় যে ওই পুকুরে যদি কেউ স্বর্ণ অলংকার পরে কেউ নামে, ওই যেটা হয় যে ওই হাত থেকে কেউ নিয়ে নেয়, অথবা গলাতে কিছু থাকলে ওটা নিয়ে নেয়। অদ্ভুত ব্যাপার, মানে পুকুরের এইরকম একটা নেচার। হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাই আরেকটা কথা আছে, তো এই যে ঘটনাটা এখন অনেকে গ্রামের দুই পক্ষের মানুষ আছে, দুই ধরনের বিশ্বাসী মানুষ। এক ধরনের মানুষ যেটা বিশ্বাস করে যে এই রাজাকারের যে আত্মাটাই ওখানে মানে ক্ষতি করে, সেই হয়তো ক্ষতি করছে। আবার আরেকটা কিছু লোক মানুষ বিশ্বাস করে যে ওই পুকুরটার ভিতরে তারা অনেক চেষ্টা করে পুকুরটা কি করার জন্য, মানে মাটি দিয়ে যাতে একটা সেচে ফেলবে, কিন্তু কোনোভাবে পুকুরের পানি কখনোই কমানো যায় না। কমানো না যাওয়ার একটা কারণ হচ্ছে যে পুকুরের নিচে একটা জায়গায় অনেক বড় একটা গাঁতরা ছিল, মানে অনেক বড় একটা গর্তের মতো। যতই ওখানে মাটি দেওয়া হয় ভিতর থেকে অটোমেটিক্যালি পানি চলে আসে। তো ওই যে পানিটা যে চলে আসে, তো এটার কোনো রিজন তারা খুঁজে পায়নি। তো অনেকে বিশ্বাস করে যে এটা হয়তো বা কোনো জিনদের কোনো আস্তানা অথবা জিনদের কোনো পোর্টাল। তো যে জিনগুলো হয়তো বা এখনো ওখানে থাকে এবং ওই স্বর্ণের কিছু পরে আসলে কেউ ওইটা হয়তো বা নিয়ে যায়। তো দুই ধরনের বিশ্বাস তাদের মধ্যে এখনো প্রচলিত। কেউ বিশ্বাস করে যে ওই রাজাকারটা এই কাজটা করে, তার আত্মাটা পুকুরের চারদিকে ঘুরে বেড়ায়, তার মৃত আত্মা এবং স্বর্ণের খোঁজে, স্বর্ণ অলংকারের খোঁজে, সে এখনো যার কাছেই পায় পুকুরে যেই নামে তার থেকে ওটা নিয়ে চলে যায়। তো এটাই মেনলি ঘটনা। তো ওই নানা ওনাকে যেটা বলে, ওই যে মেহাব যে এই সমস্যাটা ফেস করে, ওকে যেটা বলে যে দেখো তুমি যেহেতু এইরকম একটা সমস্যা ফেস করছো, যেহেতু তোমার কাছে জিনিসটা তোমাকে গলা চেপে নেওয়ার চেষ্টা করছে, কাজ করো ওই চেনটা তুমি পুকুরে ফেলে দাও। কারণ আমরা অনেক চেষ্টা করছি এই পুকুরটাকে মাটিতে ভর করার, আমরা এটা সলভ করতে পারিনি, এটা আনসলভ একটা মিস্ট্রি এখনো রয়ে গেছে। তো সে যেটা করে যে ওই চেনটাকে সকালবেলা যেয়ে পুকুরে ফেলে দেয়। এরপর থেকে তার আর এই ধরনের কোনো সমস্যা সে ফেস করেনি। কিছু উপদেশ আছে আপনাদের জন্য, আমরা ঘটনা শুরুতে একটু উপদেশ শুনবো, তারপরে কি যেন উপদেশ লাইভে আমরা দিতে চাচ্ছিলাম। আমি আপনার শরীর খারাপের কথা শুনেছি, কিন্তু ঘটনা শোনার পর আপনি অনেক চাঙ্গা হয়ে গেছেন। হ্যাঁ সেটাই। তো আমার মানে লাইভে একটা উপদেশ দিতে চাই। লাইভে উপদেশটা হচ্ছে যে লিসেনার্স, আজকে আসলে আপনারা আমাদের ঘটনা শুনবেন, সবার ঘটনা শুনবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে খুলনা নিয়ে যাব। তো সবার একটা উপদেশ আছে যে ঘাবড়াবেন না, আর যদি পেছনের দিকে তাকান তাহলে আরো বেশি ঘাবড়াবেন না, যদি হাড়ের কটমট সাউন্ড পান তাহলে আরো ঘাবড়াবেন না। এইটাই একটা উপদেশ আমি সবাইকে দিব। And I would like to say one more thing, which is আজকে মানে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলেই শিউরে ওঠার মতন, এবং আপনারা অবশ্যই একটু আগে শুনে যেটা হচ্ছে যে ঘটনাটা আলিফ বলছে যে খুলনা নিয়ে যাবে। খুলনার ঘটনা সবসময় একটু অন্যরকম হয়। আপনাদের মনে আছে যে ভূতাশ্রমের একদম শুরুর দিকে বৌদ্ধের প্রথম যে এপিসোডটা ছিল, সেটাও ছিল খুলনা নিয়েই। আমাদের অসংখ্য মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। তো সেই খুলনাতেই আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্ট কার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপগুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে।
তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকায় পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল, তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যে এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে মানে কেন যদি সে আর না করে নেই যে আমি যাব, ঠিক আছে বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নামটা আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল, সে বললো যে ঠিক আছে আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে, তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশান নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলে না আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তো কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, ও সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম মোটামুটি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক। তো তারা রওনা দেয়। তো তিনি বললেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। তো আমার কাছে মনে হয় যে আসলে ভাই এইভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। তো যাই হোক সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বললে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা। মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি কোনো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়, ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তায় এখন আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা, আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকেই চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে হতো। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ, এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আর 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই, আচ্ছা, মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ করছিলেন। তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টার বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন বড় ছিল। তো রাস্তা মানে ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পিছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আছিল, মানে 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা। তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে
এইটা আমি কি করছি, মানে এখন অবস্থা এরকম যে রাস্তা ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানো। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো সামনে মানে কেউ অবস্ট্যাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শুনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ মানে সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে চায় যে সিগারেট উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে তাকে এই কথাগুলা বলার পর। আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন। আপনাকে ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন। তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাব, নামাজ তো পড়তে হবে, দ্যাট ইজ মানে দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে। কিন্তু উনি এইভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত মানে হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই এখন ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে খুলনার পথে নিয়ে, যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মানে মাটির রাস্তা আর কি। কিন্তু রাসেল ভাই মানে অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা এক ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে, এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের মানে আমি যখন ডিপারটা দিই, আমি যখন হেডলাইটটা আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা মানে আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে মানে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে সেইটা ছাড়া আমরা কবরস্থান দুই পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় দুই পাশেই কবর দেখতে পাচ্ছে। সে বলে যে কবরের নীল নাম লেখা থাকে মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে। এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? যে আমি কোথায় আসলাম? তো সে আসলে উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কনফিউজড হয়ে গেছে ওই সময়, কনফিউজড। সে নিজে দোয়া পড়ছে যে ভিতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সেই 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ করছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় পড়াবেন না, নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ কেরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই কবরের পর কবর, এত কবর, এত লম্বা কবর আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নেই।
তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2 3 একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। যিনি এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশি রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে সে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পিছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই। স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা রাসেল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, তোমরা তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি তারা তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাসূল ভাই বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললো যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো অজু খানা, মানে পানিগুলো মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন অজু করলেন, অজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না, যে লোকটা আজান দিল সেই লোকটা আবার বলবো সেটা। আচ্ছা, সুন্নত পরে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মোটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। সে ফজরের নামাজটা শেষ করে, ওটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বললো যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব, আমাকে গাঢ় গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে, এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ, এত সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, হেল্পার আর কি। তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো, এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ।
কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বলল যে তোমরা কেউ কান্না করো, কান্নাকাটি করবে না। তোমার চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো না। এরকম কেউ একটা বলে আসলো সামথিং, উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে এলাম, যে উনি মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক, খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং কিছুক্ষণ সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা, রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেলছে, তো একদম মানে সেই এলাকায় ওইরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না, একদম মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল। দেখলো যে প্রায় 5:05 বাজে এরকম, তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল, সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাচ্ছে, গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটরে পাড়া দিতে দেখে সে আরিচা এখানে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। যে আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফের শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানি আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরিচার ঘাটে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠান লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে, মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলারেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটাও আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমার কখনো ঢাকা বাইরে যাব। উনি জানেন না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে। সে বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে, এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনা যেতে হয় নাকি? তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? এখন রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই খুলনা, আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেজন্য না মনে হয়, সেজন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না। যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন। হ্যাঁ, সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তায় বললো যে এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো যাচ্ছিল, খুব সেটাই গেছে। সেটাই এই দেখে আমাদের লিসেনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। মানে এটা একটা বিউটিফুল স্টোরি, এবং মানে আমার কাছে মনে হয় যে মানে যদি পুরো সিচুয়েশনটা আপনি চিন্তা করেন, তাহলে আপনি মানে এত বেশি অদ্ভুত লাগবে আপনার কাছে, যেটা বলার মতন না। স্টোরি কয়েকটা আছে, তো আমি শুরু করতে পারি। শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আজিমের কাহিনী। আজিম আমাদের বয়সের মধ্যে বন্ধু ভাষা। তো ওর একটা সময় ছিল, সে সময় গ্রামে চলে গিয়েছিল কিছুদিনের জন্য, তখন মানে শহরে মানে থাকা হয়নি কয়েক বছর। সো ওর জন্য খুব মিস্টিরিয়াস ছিল গ্রামের টাইমটা, কারণ শহরে বড় হয়েছে এবং বেশ
একটা ভালো মানে শহরে এনভায়রনমেন্টও ছিল আর কি, যেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস এই মিস্টেরিয়াস এনভায়রনমেন্টটা খুব একটা পাওয়া যায় না শহরে। আমাদের শহরে মিস্ট্রি কিন্তু আরেক রকম, আরবানে হ্যাঁ আমরা যে দেখি দালান কোঠা এটা সেটা, ভূত খুঁজলেও আমরা খুঁজি ভাঙা বাড়িতে, পুরোনো বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে। গ্রামেও খোঁজে পরিত্যক্ত বাড়ি, সেটা হচ্ছে যেখানে মানুষের চলাচল বা যাতায়াত কম, রাইট। কিন্তু গ্রামে কিন্তু পরিত্যক্ত বাড়ি বলতে জমিদার বাড়ি বা এরকম কিছু একটা জিনিস আছে। যাই হোক, তো ওর কাছে কয়েকটা জিনিসটা খুব একটু অ্যাডভেঞ্চারাস ছিল ওই টাইমটা, এবং সে কিছুদিন মানে আপনার একটা সুন্দর পরিবেশে চলে গিয়েছিল। তো ওখানে যে ওর মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে এই ভৌতিক ব্যাপারগুলোতে, বিশেষ করে ওদের যে গ্রামটা ছিল সেটা ছিল আপনার একটু মানে সনাতন ধর্মাবলম্বীদের আপনার বেশ বাসস্থান বেশি সেখানে, এবং ওখানে বেশ প্রায় দেখা যেত যে পূজা হচ্ছে এবং নদীর ওই পারে গান টান হয় এরকম একটা জিনিস। এবং কিছু ছেলে পেলে সাথে পরিচয় হয়েছিল যারা আপনার কিছু ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস। ব্ল্যাক ম্যাজিক টাইপের বলতে ব্ল্যাক ম্যাজিকই আর কি। গ্রামে ওই সময় ব্ল্যাক ম্যাজিক বলতো না বা কালো জাদুও বলতো না, ওরা জাস্ট বলতো যে জাদু করি, মন্ত্র পড়ে, এই ধরনের জিনিসপত্র। তো যাই হোক, ওর এসব ব্যাপারে কিছু ইন্টারেস্ট হয়েছিল। তো একদিন ওকে একটা পরিচিত ছেলের মধ্যে মার সাথে তার পরিচয় হয় ওখানে একজন পরিচিতর মাধ্যমে আর কি। তো সেই ছেলেটা হচ্ছে এই ধরনের তন্ত্রমন্ত্রের সাথে বেশ জড়িত আর কি, মানে এই ধরনের কার্যক্রম করে। এই ধরনের মানে মানুষের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রচলিত জিনিস, পিঠা নষ্ট করে দেওয়া মানুষের, মানে মন্ত্র পড়ে পিঠা নষ্ট করে দেওয়া, এটা করে বিভিন্ন সাধনা। সো ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পর ওর কাছে কিছু ইন্টারেস্টিং জিনিস আসে। ও মানে ওই ছেলেটার নেচার, কথাবার্তা এবং আচার আচরণগুলো ওর কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তো ও ওকে বলে যে কয়েকদিন ঘুরে ওর সাথে, যে আমাকে তুমি কিছু দেখাও, যে তুমি নাকি বিভিন্ন জিনিসের সাথে কথা বলো, অলৌকিক জিনিসপত্র, পিশাচ এন্ড হোয়াটএভার, তো আমাকে কিছু দেখো। তো ও বলে যে দেখো, তুমি যদি এই সাধনা বা এই ধরনের না করে এগুলো দেখতে পাবো না। আর বিশেষ করে যে সাধারণ জীবন যারা যাপন করে তারা এগুলা পারে না, তাদের কিছু স্পেশাল সাধনার মধ্য দিয়ে যেতে হয়, আর তুমি এগুলা দেখতে চেও না। তো ও ওকে অনেক রিকোয়েস্ট করতেই থাকে এবং ঘোরাঘুরি করে, এবং সে বলে তুমি আমার সাথে ঘোরাঘুরি করে পারবা না, কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে শ্মশানে বসে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ভাঙা মন্দির আছে, ওইখানে আমি যে সাধনা করি। তো এইসব সময় বলে আমিও তোমার সাথে থাকবো, বলে কেন আমি তোমাকে নিতে পারবো না, কারণ আমার নিষেধ আছে। তো যাক, এরকম বিভিন্ন রিকোয়েস্টের পরে একদিন ঘটনাক্রমে ও তার সেই বন্ধু আর সেই যে সাধক যে ছেলেটা, তিনজনে মিলে এক জায়গায় বসে গল্প করছিল। তো সেটা ছিল বেশ শ্মশানঘাট আছে, শ্মশানঘাটের পাশে নদী, এবং নদীর এই পাশ থেকে মানে আপনার শেষ হয়ে গেছে আর কি, সীমানাই শেষ, পুরোটাই নদীর পাশে। তো ওখানে বসে গল্প করতে করতে বিকাল হয়ে গেছে, এবং বিকাল হতে হতে একসময় সন্ধ্যা গড়ে গেছে। এবং তখন এই কথায় হঠাৎ করে ওই ছেলেটা, ওই যে ছেলেটা সাধক আর কি, সে বলে তোমরা চলে যাও এখান থেকে, তোমরা এখানে থেকো না, আমার এখানে আই এম ডুইং সামথিং এন্ড আমার সময়টা এখন মানে আমার ধ্যান করার সময়, তোমরা এখন থেকো না। তো বলছে যে আমরা চলে যাবো, তোমাকে বলছে অনেক দেখাইতে, বলে কি না এরকমই না, ইনফ্যাক্ট তোমরা এখনই চলে যাও পারলে। ইনফ্যাক্ট মানে ওদের ভাষায় বলছে, আর ওর যে লোকাল ভাষা, যে সত্যি করতে তুমি এখনই চলে যাও, তোমাদের এখন থাকার টাইম নেই। তো ওরা অনেক রিকোয়েস্ট করে ওরা বলে যে না, থাকা যাবে না, চলে যাও। তো ওরা দুই বন্ধু চলে আসতে থাকে ওখান থেকে, এবং চলে আসতে আসতে কিছু দূর আসার পর ওই যে আজিমের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে যে ও কি করে, ও আমাদেরকে কেন সরাই দিবে এখান থেকে, তা আমরা একটু দেখি, কৌতূহলী। তো বলে কিভাবে দেখবো, বলে না থাকা উচিত না, এমনি অন্ধকার হয়ে গেছে এই জায়গাতে, এমনি অন্ধকার, হুড়গুড়টি অন্ধকার নেমে আসতেছে, নাই চলে যাই। না তুই যাইস না, বলে দাঁড়ায় আমরা দেখি ও কি করে। তো এই কিউরিয়াসিটির থেকেই ওরা একটা গাছের নিচে, পাশে ঝোপঝাড় আছে, ওখানে যে বসে থাকে, বসে আড্ডা মারতে থাকে। বলে যে একটু পর আমরা আরেকটু অন্ধকার হয়ে যাবে যখন, তখন হেঁটে ওর কাছে গিয়ে দেখবো কি করে এখানে। তো বলে ঠিক আছে। তো তখন সময়টা কিন্তু রাসেল ভাই গরম না, মানে আপনার শীতকাল, শীত পড়া শুরু হয়েছে আর কি, হালকা হালকা ঠান্ডা আছে, তো মানুষের ঠান্ডা লাগে এরকম একটা সময়। ওরা বসে আছে, বসে থাকতে এক সময় দেখা যাচ্ছে মশার কামড় খাচ্ছে, এই খাচ্ছে, এরকম অবস্থা। তো বেশ অন্ধকার যখন হয়ে আসছে, বলছে চল আমরা যাই ওইদিকে হেঁটে। তো সাথের ফ্রেন্ডটা ওর সাথে যেতে চায় না, বলে যে না আমি যাবো না, তুই যা। তো ও নিজেই বলে যে তুই থাক, তোর যেহেতু এত সাহস নেই, আমি হেঁটে যাই। তো আস্তে আস্তে হেঁটে এমন ভাবে যায় যে অন্ধকারও যাতে ওর ছায়াটা ওইখান থেকে দেখা না যায়, মানে ঠিক রাস্তার পাড় ঘেসে গেছে, জানে রাস্তার মাঝখানে হাঁটলে কেউ দেখে ফেলতে পারে। তো ওইরকম যাচ্ছে রাস্তাটাকে বলতেছে যে বেশ আপনার বালি ফেলানো রাস্তা, বেশ মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে যে এখানে রাস্তা।
যাচ্ছে, তো যেতে 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 ও দিক হারায় ফেলে। কোন দিক থেকে আসছিল সেটা তার মনে নেই, এবং তার কাছে কোনো টর্চ লাইটও ছিল না, মোবাইল ফোনও ছিল না। 90s এর দশক, সেই সময় মানে আপনার এই মোবাইল ফোনেরও এরকম প্রচলন হয় না, গ্রামে তখন আরো না। তো যাই হোক, অন্ধকারেই সে একটা দিক চিন্তা করে হাঁটতে থাকে রাস্তাটাকেই করে। তো দেখছে যে ও মেলা হেঁটে ফেলছে, অনেক হেঁটে ফেলছে। এত দূর তো হেঁটে আসার কথা না, যেখানে বসছিল সেখানে নদী শেষ হয়ে যায়, এরপরে রাস্তা থাকার কোনো কথা না। কিন্তু ও হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যে দেখে যে একটা গাছ, বেশ বড় গাছ, এবং রাস্তা আরো চলে গেছে। গাছটা বেশ বিস্তৃত হয়ে ডালপালা আপনার সেই রাস্তার উপরে এসে পড়তেছে। তো দেখে যে এরকম একটা বিশাল গাছ, হঠাৎ করে এই গাছটা তো আমি দেখি নাই, আমার খেয়ালও না এরকম একটা গাছ। তো গাছটা কাছাকাছি যখন যায়, সে ফাইন্ড আউট করে যে এটা একটা আম গাছ। অন্ধকারও সে বুঝতে পারে যে এটা আম গাছ, এবং কিছু ডালপালা নিচে চলে আসছে, সেখানে বড় আম ঝুলে আছে। মানে বোঝা যাচ্ছে যেরকম বড় বড় ফল, এবং সে বুঝতে পারে এগুলো আম ঝুলে আছে। এবং একটু পরে ও শব্দ পায় এখানে হাসতেছে, বাচ্চাদের হাসির শব্দ, এরা মানে হাসাহাসি করতেছে। তারপর ফিল করে যে টুকটাক টুকটাক ইট উড়ে আসতেছে ওখানে, ছোট ছোট মাটির ঠেলা বা ইট এদিক ওদিক পড়তেছে, শাট শাট করে এদিক ওদিক পড়তেছে। তো চিন্তা করে ঘটনা কি, বাচ্চারা এখানে মানে ইট মারতেছে, কি ব্যাপার? একটু পর তাকায় দেখে অন্ধকারের মধ্যে কিছু ছায়ামূর্তি দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা হবে 5-7 জন, তারা ওইদিকে ইট মারতেছে, কিছু একটা ছুড়ে ছুড়ে মারতেছে। তো ও শব্দ করে, এই কে তোমরা এখানে, কি ব্যাপার এসে? কেউ কোনো মানে আপনার দেয় না, রিপ্লাই দেয় না। ওর কোনো মানে কোনো রিপ্লাই নেই, কিচ্ছু নেই, ওরা ওদের মতো করতে আছে। তো ও এক পর্যায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে যেটা আসলে ফল নাকি। তো দেখে হ্যাঁ, মানে পুরো হাতটা পড়ছে একটা ফলের মতো। তো সেই টান দিয়ে ছিঁড়ে ফেলে মানে এটাকে, হাত দিয়ে বুঝতে পারতেছে যেটা একটা আম, একটা হাত মুঠো করে বেশ একটু বড় সাইজের আম। এবং ও ওর গায়ের লোমগুলো দাঁড়ায় যায় তখন, যে এই যে বাচ্চাগুলো যে দেখতেছে, ও আমটা নিয়ে সামনে যায়, বাচ্চাগুলো কিন্তু ক্রমেই মানে ওর সাথে ডিস্টেন্সটা ওরকম মেইনটেইন হয়ে যাচ্ছে, মানে ও ওদের কাছাকাছি যাচ্ছে না। এবং ও বুঝতে পারে যে এগুলো আসলে কোনো মানে মানুষের শিশু না বা কিছু না, মানে কোনো বাচ্চা না, এটা সামথিং এলস, এরকম একটা জায়গায় এরকম আসার কথা না। তো যাই হোক, ও মানে মনে করে যে পিছন দিকে চলে যাবে কিনা, এরকম ভাবতে থাকে, ভয় পায়। আরো কিছু দূর যখন হাঁটে, তখন হাঁটতে হাঁটতে যে সামনে যায়, দেখে গাছটা পিছে পড়ে গেছে, কিন্তু বাচ্চাদের কোনো আপনার নিশানা নেই, কোনো বাচ্চা টাচ্চা কিছু নেই। এবং আবার যখন ফিরে তাকায়, তখন দেখে পিছনে গাছটাও নেই, আবার সেই রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে, এবং অন্ধকার আচ্ছা, মানে ওই জায়গায় যে একটা ঘনীভূত অন্ধকার থাকবে সেরকম নাই। তো এই পর্যায়ে ও কিছুটা মানে আপনার ভয় পেয়ে ও আবার হেঁটে ব্যাক করার চেষ্টা করে। তো ব্যাক করে যখন আসতেছে, কিছু দূর আসার পর ফাইন্ড আউট করে যে ওর পাটা পানির ভেতরে, মানে আপনার এই পায়ের যে গোড়ালি আছে তার থেকে পানির মধ্যে দিয়ে হাঁটতেছে। এবং একটু পর ফাইন্ড আউট করে পানিটা আরো বাড়তেছে। তখন ও চিন্তা করে আমি কোথায়, তাকায় দেখে যে চারপাশে মনে হচ্ছে পানি, অন্ধকারের মধ্যে বুঝতেছে পানি, শোষ শব্দ করতেছে, এরকম অবস্থা। এবং ওর পাশ থেকে পানিটা আরো বেড়ে আসতেছে, মানে ওর হাইটও বেড়ে যাচ্ছে পানির। এবং ওই যখন নাকি পানিটা ওর বুক ক্রস করে ফেলে, সে তখন চিৎকার করা শুরু করে ওখানে। এবং চিৎকার চেঁচামেচিতে ও দেখে যে একটা পাড়, মানে একটা জায়গা, উঁচু জায়গা, ঢিবির মতো, সেখান থেকে কিছু একটা পেঁচায় নামলো, ইটস লাইক এ সাপের টাইপের হবে, বড় মানে বেশ মোটা টাইপের সাপ টাইপের কিছু একটা অবয়ব এরকম পেঁচায় নামলো পানিতে। এবং এরপরও ফিল করে সাপ যদি পেঁচায় ধরে কাউকে, লাইক সাপ কয়েল করে ফেলে সেরকম কিছু। এবং ও তখন ভাবে যে ও মারা যাচ্ছে, মনের অজান্তেই সে ধোয়াটা এগুলো পড়ে, এবং তখন সে সেন্সলেস হয়ে যায় সময়। এবং ওর মনে আছে যে ওর সেন্সটা যখন ফিরতেছে, তখন কিছু একটা ছেড়ে চলে গেল, সাপ যখন ছেড়ে চলে যায় সেরকম একটাই। এবং ওর মুখের উপরে কিছু পেঁচিয়েছিল, এবং ওর মুখের উপরে কেউ একজন ঝুঁকে আছে, একটা ছায়ামূর্তি ঝুঁকে আছে, তার চুল টুল এলোমেলো, এবং সে কথা বলতেছে, এই অমুক উঠো উঠো উঠো, নাম ধরে ডাকতেছে। তখন সে উঠে তাকায়, ও ফিল করে যে ও একটা নদীর পাড় টাইপের জায়গায় শুয়ে আছে, এবং মাথার উপর যে শুয়ে আছে কণ্ঠ চিনতে পারছে যে ওই যে সাধক ছেলেটা, সে ওখানে শুয়ে আছে। সে বলে, তোমাদেরকে বলছিলাম এখান থেকে চলে যেতে, তোমরা যাওনি, তোমরা এই জায়গায় বসেছিলে, লুকায় আসছো, তুমি কি জানো তুমি কোথায় গেছিলে? তুমি তো নদীতে ডুবে মরে যেতা, তোমাকে আমি উঠে আনার ব্যবস্থা করছি, তুমি এখন থেকে চলে যাও, এখানে আসবা না। এই নদীর অনেক ইতিহাস আছে, এই জায়গাটা ভাঙন ঘটছে, অনেক নদী ভেঙে গেছে, তুমি কিন্তু অন্য জায়গায় চলে গেছিলে, অন্য একটা ডিমেনশনে বা অন্য একটা, মানে ওদের ভাষায় যে অন্য একটা জগতে চলে গেছিলে, সেখান থেকে তুমি ফিরে আসছো, তুমি বাসায় চলে যাও। এরকম কোনো কিছু আর তুমি চেষ্টা করবা না কারো কিছু দেখার, আমি যখন বলি সেখানেও আসবা না।
খুব খারাপ জিনিস। আর এখন যে বাসায় যাবা, পিছন থেকে যদি কেউ ডাকে তুমি শুনবা না। তখন সে উঠে উঠে তার বুক কাঁপতেছিল, সে হেঁটে আসতেছে এবং ও ফিল করে যে পিছনে ওরকম কোলাহল, মানে কেউ কোনো মানুষজন কথা বলতেছে, এই করতেছে, অনেক কিছু ফিল করে। এক সময় এসে যখন না কেউ এক জায়গায় আসে, যে জায়গায় ওর ফ্রেন্ড রেখে গেছে, দেখো ফ্রেন্ডও নেই। আস্তে ধীরে সে ব্যাক করে চলে আসে। বাসা আসার পর অনেক জ্বর আসে এবং অসুস্থ থাকে, অনেকদিন সুস্থ হয়। এবং ওই বন্ধুও পরে বলে যে সাথে যে বসেছিল সে চলে গেছিল ভয়ে, ও যখন চলে আসছে চলে গেছিল। সো ওর কাছে এটা একটা মিস্ট্রি তখনও, যে এটা কেমনে সম্ভব, কিভাবে করে সে গেল, কোথায় পানিতে ডুবে গেল, এবং অ্যাকচুয়ালি সে নদীর মধ্যেই হাঁটছিল সামহাও, বা এরকম একটা জগতে চলে গেছিল যেখানে আসলেই হয়তো একটা গ্রাম বা কিছু ছিল সেখানে। বাট মজার জিনিস রাসেল ভাই, ও যে আমটা নিছিল সেটা কিন্তু ওর হাতে ধরা ছিল বাড়ি আসা পর্যন্ত। সাবকনশিয়াস মাইন্ডে বা যেভাবে হোক আমটা ধরে রাখছিল এবং আমটা ছিল ওর কাছে, এবং এই আমটা নাকি অনেকদিন পর্যন্ত ঠিক ছিল। এরপর পচেনি, না না না, এই আমটা ছিল। রাসেল ভাই এখন যে ঘটনাটি আমি বলবো, যে এই ঘটনাটি আসলে মানে আমার কাছে যখন প্রথম আমি শুনেছি, অনেক আগে থেকে আমি এটা শুনেছি, তবে বিষয়টা আমার কাছে খুব শিলি মনে হতো যে ভূতে ফেমার মতো প্রোগ্রামে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো, এটা আমার কখনো মনেই হয়নি। কিন্তু মানে রিসেন্টলি মানে আমি ইন্টারনেট ঘাঁটতে একটা ইনফরমেশন পাওয়ার পরে তখন আমি ওটার সাথে একটা মেলানোর চেষ্টা করলাম, বিশেষ করে প্যারালাল ইউনিভার্স আসলে আছে কিনা, বা থাকলেও সেটা কিভাবে আছে সেটা নিয়ে একটু চেষ্টা করলাম। তখন এটার সাথে ঘটনার সাথে একটু মিলাইলাম। রাসেল ভাই, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আমরা অনেকে যদিও মনে করি যে মানে হাজব্যান্ড ওয়াইফ এই জোড়া কিনা, না আসলে কিন্তু না। অনেকে আছে বিবাহই করেন না বা একাধিক বিবাহ করেন, এদের ক্ষেত্রে কিন্তু এক জোড়া কিন্তু হয় না। আসলে এক জোড়া বলতে যেটা বোঝায় যে অনুরূপ একটা কপি। কিন্তু রাসেল ভাই, আমি এখানে বসে আছি, আপনি ওখানে বসে আছেন, আমাদেরই ঠিক আর একটা কপি কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তো এটা একটা প্যারাল ইউনিভার্সের একটা ধারণা আর কি, যেটা যদিও সুস্পষ্ট এই বিষয়ে কিছু নাই, কিন্তু তারপরেও মানে এটা যে একদম মানে কেউ এটা অস্বীকার করেন না, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এটা কিভাবে আছেন। তো এই রিলেটেডই রাসেল ভাই এখন যে বিষয়টা আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার যে দাদা বাড়ি সেটা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে। তো ওইখানে মানে আমি আমার বেশ কিছু আত্মীয় স্বজনদের কাছে একটা ঘটনা মাঝে মাঝেই শুনতাম, ওনারা সেটা বলতেন। সেটা হচ্ছে যে প্রায় ৭৮ বা ৭৯ সালের দিকে রংপুর থেকে একজন ব্যক্তি ওখানে আসেন। তো আমরা যেটাকে রাসেল ভাই যে কামলা বলি, যে মানে ডে লেবারার আর কি, যারা ফসল কাটার মৌসুমগুলোতে সাধারণত তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ফসল কাটেন, আবার ওই মৌসুম শেষ হলে তার যার বাড়িতে ফিরে যান। তো ওনার বাড়ি ছিল রংপুরে। তো উনি খুব ভালো কাজ করতেন, কিন্তু খুব সবসময় মন খারাপ করে থাকতেন। তো একবার মানে উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিক ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার সবসময় মন খারাপ থাকে, মন খারাপ কেন থাকে? তখন উনি একটা অদ্ভুত বিষয় শেয়ার করেন। তো সেই বিষয়টি হলো রাসেল ভাই, ওনারা 2 ভাই ছিলেন, উনি ছিলেন বড় ভাই। তো ছোট ভাই বড় ভাই দুইজনই বিবাহিত ছিলেন, ওনার 2টা সন্তান ছিল। তো উনি ছোট ভাই বড় ভাইয়ের ঘরও ছিল আলাদা। তো ওনার কথা অনুযায়ী একদিন উনি ঘুম থেকে উঠে মানে দেখেন যে ওনার ঘরটা কেন যেন অপরিচিত লাগছে, মানে এই ঘরটা ওনার না। তো উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন যে উনি ওনার ছোট ভাইয়ের যে ঘর সেটাই শুয়ে আছেন। তো ওনার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন, বলে যে কি ব্যাপার, রাতের বেলা কি আমাকে ছোট ভাই, তুমি এবং আমি কি ছোট ভাইয়ের ঘরে চলে আসছি নাকি? তো বলে না, ছোট ভাইয়ের ঘর তো এটা না। আর ছোট ভাই কেন, মানে ছোট ভাই কেন, তুমি তো ছোট ভাই, তো অন্যজন তো বড় ভাই, আর এই ঘর তো তোমারই ঘর। তো উনি খুব অবাক হন যে কি বলে, আমি বড়, আমি নাকি ছোট, এবং এই ঘর নাকি আমার, এতদিন ধরে আমি এই ঘরে বসবাস করছি, এই ঘরটা নাকি আমার। তখন উনি এইটা শুনে খুব মানে নিজেই মানে খুব আঘাত পান যে বলে কি। উনি তখন বলেন, ওনার আবার 2টা সন্তান ছিল, উনি ওনার স্ত্রীকে বলেন আচ্ছা ওরা কি ঘুম থেকে উঠেছে, ওদেরকে ডাকো। তখন বলে যে ওদেরকে ডাকবো, ও তো মানে বড় ভাইয়ের সাথে ঘুমায়। বড় ভাইয়ের সাথে ঘুমাবে কেন? বলে মানে কেন, ওটা তো তার বাচ্চা, তার সাথে ঘুমাবে না? বলে না, এই বাচ্চা তো আমার। তখন তার স্ত্রী বলে যে এই বাচ্চার একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, তোমার হয় কেমন, তোমার আমার বিয়ে হয়েছে তো 1 বছর। তখন উনি তো মানে
খুব অবাক হন এবং রীতিমতো বাড়ির পাশাপাশি ঝগড়াঝাটি শুরু করে দেন। এবং আশ্চর্য বিষয় রাসেল ভাই দেখেন, ওই দুটো বাচ্চা বাইরে বেরোয় এসে তাকে চাচা চাচা বলছে। তো এইটা দেখার পরে মানে বাড়ির সব লোকজন একটা মানে ডিসিশনে আসেন যে এই রাতের বেলা কেউ হয়তো বা জিনে ধরেছে বা এমন কোন ঘটনা ঘটেছে যে সে পাগল হয়ে গেছে। আচ্ছা। তো উনি যাই হোক বাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে চিন্তা করেন যে যাক সূর্য উঠে গেছে, এখন মাঠে যেতে হবে। ওই সময় ফসল কাটার মৌসুম ছিল তার এলাকায় ওই সময়। তো উনি ফসল কাটার জন্য আমরা যেটাকে মানে কাঁচি বলি আর কি, কাঁচি নিয়ে উনি মাঠে গিয়েছেন ফসল কাটার জন্য। ধানও পাক ধরেছে। এখন উনি যেই ক্ষেতে ফসল কাটা শুরু করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে এই করো কি করো কি। কেন? বলে যে আমার ক্ষেতের ফসল তুমি কাটছো কেন, তুমি তোমার খেতে যাও। বলে কি বলো, আমার এই ক্ষেতে আমি ফসল লাগাইলাম, বড় করলাম, পাক ধরেছে, এখন আমি ফসল কাটবো না? বলে না, এই ক্ষেত তোমার না, এই ক্ষেত আমার, তোমারটা ওই পাশে। এখন এইটা বলার পরে উনি তো রীতিমতো তার সাথে ঝগড়া জুড়ে দেন। তখন এক পর্যায়ে হাতাহাতি মারামারিও হয়। তখন তারা ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে দেন, নালিশ করেন। চেয়ারম্যান সবাইকে মানে ডাকে, উভয় পক্ষকে। তো সব কথা শুনে তখন চেয়ারম্যান বলে যে তোর সব তো ঠিকই আছে, ওই জমি তো তোমার নয়, তোমার জমি তো অন্যটা, এটা তো সবাই জানে। তো বলে যে তুমি তোমার দলিলটা নিয়ে আসো। তখন বলে যে হ্যাঁ, আমার দলিলেও আমার নামই আছে, এই জমিটা আমার। সত্যি আসলে দলিলটা আনার পরে উনি যদিও ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, দেখে যে আসলে দলিলে কিন্তু ওই জমিটা ওনার নয়। আচ্ছা। ওইটা কিন্তু ওই যে ওই কৃষকটা যে জমিটা দেখিয়ে দিয়েছে সেটাই তার। এটাতে উনি আরো অবাক হন এবং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে রীতিমতো একজন বদ্ধ পাগল, তাকে অবশ্যই এখন মানে পাগলাগারদে পাঠাতে হবে। আচ্ছা। তখন তাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে সেখানে পাঠিয়ে দেওয়া। সে বলে আমি পাগল না, কিন্তু তার যে আচরণ ছিল, এই অদ্ভুত টাইপের আচরণ, এত কিছু পরিবর্তিত হয়ে যাওয়া, আসলে এটা তো আমরাও তো বলবো যে আসলে তার মাথা খারাপ হয়ে গেছে। এরকম যদি আমাদের সামনে এরকম ঘটনা ঘটতো। তো পাবনায় যখন তাকে রেখে আসা হয় আসলে ভাই, কিছুদিন যাওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষা বা আচার আচরণ, কথাবার্তা সবকিছু শুনে মানে ওখানকার যে ডাক্তাররা ছিলেন তারা নিশ্চিত হন যে উনি মানে সম্পূর্ণভাবে একজন সুস্থ ব্যক্তি। এবং ওই মানে হসপিটালের তরফ থেকে তার ফ্যামিলিকে চিঠিও লেখা হয়। সময় তো মোবাইল এরকম ছিল না, চিঠি লেখা হয় যে আপনার এই রোগী সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাকে এসে আপনারা নিয়ে যান। কিন্তু রাসেল ভাই অনেকবার চিঠি লেখার পরও মানে বাড়ি থেকে না কেউ আর আসেনি। তখন যেহেতু একজন সুস্থ লোককে কতদিন আটকে রাখা যায়, সেটাই। তখন ডাক্তার সাহেবরা বলেন আপনি যেহেতু সুস্থ, আপনি তো নিজেই পথ চিনে বাড়ি যেতে পারবেন, তা আমরা আর আপনাকে আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান। তখন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি আসলে পরিবারের সদস্যদের এই আচরণে এতটা মনে কষ্ট পেয়েছিলেন, উনি আর বাড়িতে ফিরে যান নাই। আচ্ছা। উনি এই ফরিদপুর অঞ্চলে চলে আসেন, সেখানে এসে এই কামলার কাজ শুরু করেন, ডে লেবারার যে কামলা আর কি, এটা শুরু করেন। তো আসল ভাই উনি ওনার কাজে কর্মে কিন্তু কোনো ছিল না, একদম স্বাভাবিক, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে সবকিছু ঠিকঠাক ছিল, সবার খুব প্রিয় পাত্র এবং মানে কাজে ফাঁকি দেয় না এই হিসাবে তার একটা যথেষ্ট সুনাম ছিল আর কি। তার নাম ছিল হলো মানে এলাকায় তার ময়না নামে চিনত আর কি। হ্যাঁ, ময়না নামে চিনত, তার নাম ডাক নাম ছিল ময়না, তো এই নামে তাকে চিনত। তো রাসেল ভাই একদিন মানে স্থানীয় ওনার সাথে সাথে যাদের সাথে উনি কাজ করতেন, আরো যারা মানে কামলা যারা ছিল, একদিন ফসল মানে কাটছিলেন উনি। কাটতে কাটতে মানে সবার সাথে গল্প করছে, কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ মানে তার আশেপাশে যারা ছিলেন তারা ফিল করলেন যে এতক্ষণ এই ময়না আমাদের মধ্যে ছিল, এখন আর সে নাই। আচ্ছা। কোথাও নাই, কোথায় গেল, কি হলো, তার কোনো হদিসই আর পাওয়া গেল না। মুহূর্তের মধ্যে সে নাই। মানে এরপর থেকে রাসেল ভাই ওই ময়নার আর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই বলে যে জিনে তাকে নিয়ে গেছে। এটা ওই স্থানীয় ভাবে সেটা প্রচলিত যে মাঠের ভিতর থেকে জিন তাকে মানে উধাও করে নিয়ে গেছে বা তাদের দেশে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। তো রাসেল ভাই সে যে ঘটনাগুলো বলেছিল, পরবর্তীতে ওই স্থানীয় একজন লোক তার দেয়া ঠিকানা অনুযায়ী যে যাদেরকে বলেছিল তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, সব তো একজন গিয়েছিল, যে উনি যে কথাগুলো বলেছিল সবগুলোর কিন্তু সত্যতা পেয়েছিল তারা, যে হ্যাঁ আসলে সত্যি সত্যি তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাকে হসপিটালে পাঠানো হয়েছিল, ফ্যামিলির লোকজন তাকে আর আনতে যায় নাই, তারপর সেখানে চলে আসছে। এই যে রাসেল ভাই তার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া, হঠাৎ করে তার উধাও হয়ে যাওয়া, এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে দেখলে আমরা একটা জিনের কাজটা যে এরকম মনে করতে পারি যে একটা মানসিক একটা সমস্যা হতেই পারে। আসলে ভাই
2008 সালে একজন স্প্যানিশ মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল স্পেনে, যে উনি হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে চাদরটা গায়ে শুয়ে আছেন, যে রাত্রে যে চাদরটা পরে শুয়েছিলেন, সকালে উঠে দেখেন না সেটা অন্য চাদর। তো উনি মনে করছেন হয়তো বা হতেই পারে, সে ভুলে গেছে। তারপর আসলে সে যখন অফিসে যায়, 20 বছর ধরে সে একটা অফিসে চাকরি করছিলেন, অফিসে গিয়ে দেখে সেই যে রুমে বসতেন, সেই রুমের বাইরে একটা অন্য ব্যক্তির নেম প্লেট লাগানো আছে। উনি মনে করছেন হয়তো বা সহকর্মীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজটা করতে পারে, তার হয়তো বা প্রমোশন হয়েছে। কিন্তু তিনি অফিসে যাওয়ার পরে দেখে একজন সহকর্মীও তাকে চেনে না, এবং সে জানতে পারে, মানে তার অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের যে লিস্ট ঘেটে জানতে পারে সে ওই অফিসেরই অন্য একটা ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ ওই ব্রাঞ্চে উনি কখনো যাই নেই। আচ্ছা, তো তারপরে উনি চিন্তা করলেন উনি মনে হয় বড় ধরনের কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। উনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার বলেন উনি সম্পূর্ণরূপে সুস্থ। তো উনি যখন আবার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলা, কিছু কিছু বিষয় যখন উনি বলা শুরু করেন, তখন ফ্যামিলির লোকজন বলে যে এই ধরনের ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেই নেই ফ্যামিলিতে, তুমি এগুলো কোত্থেকে অবতারণা করো। ফ্যামিলির লোকজন মনে করে যে মানে তার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। তারপর রাসেল ভাই ওনার যেই মানে বয়ফ্রেন্ড ছিল তাকে একটা তাকে ফোন করেন, কিন্তু দেখা যায় রাসেল ভাই উনি প্রায় 7 বছর ধরে তার সাথে এই ফোন নাম্বারে কথা বলছেন, কিন্তু উনি যখন ফোন করার পরে দেখা যায় যে এমন একজন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ধরেছে এবং বলছে যে আমি তো এই ফোন প্রায় 12-13 বছর ধরে একই নাম্বার ব্যবহার করি, এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। এবং আরো একটা জিনিস রাসেল ভাই, যে ওনার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার দেয়া অনেক জিনিস ছিল, তো সেগুলো বাসায় গিয়ে দেখেন সেগুলো অনেক তিনি ফেলে দিয়েছিলেন সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়ার পরে, দেখে সেই জিনিসগুলো তার ঘরে রয়েছে। তারপরে উনি যখন ইন্টারনেটে বিষয়গুলো ঘাটাঘাটি করেন, তখন উনি জানতে পারেন যে আসলে উনি যেই দুনিয়াতে আছেন এটা ওনার দুনিয়া না, উনি সম্পূর্ণ অন্য একটা প্যারালাল ইউনিভার্স থেকে এখানে চলে এসেছেন। যদিও রাসেল ভাই এটা কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা, এটা যদিও আমরা এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরকম ঘটনা যে আসলেও ঘটতে পারে। কখন যে এক দুনিয়া থেকে আরেক দুনিয়া ভেদ করে আপনি চলে যাবেন, ব্যাপারটা অনেকটাই অন্যরকম। আইনস্টাইন, নিউটন ওনারাও কিন্তু এই প্যারালাল ইউনিভার্সের একটা ধারণা, প্যারালাল ইউনিভার্সের ঘটনা, প্যারালাল ইউনিভার্সের বর্ণনা অনেকেই দিয়েছেন, এবং আমি গত সপ্তাহেও এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা ভবিষ্যতে হয়তো আবারও আলোচনা করব। ভাই এটা হচ্ছে যে একজন ডাক্তারের কাহিনী, ডাক্তার সালাম ওনার নাম। উনি থাকতেন হচ্ছে আপনার ঢাকার একটু রিমোট এলাকায়, ঢাকার মধ্যে, ঢাকার থেকে একটু দূরে, যেটা আপনার ওই কি বলে জায়গাটার নাম, ওই সিলেট যাওয়ার পথ পড়ে ড্যামরা, ওই এলাকাটাতে। এবং ওনার অফিস ছিল হচ্ছে আপনার ঢাকা মেডিকেল, এদিকে আসতো উনি কাজ করতে। তো ওনার প্রতিদিন আসা যাওয়ার রাস্তাটার মধ্যে একটা অংশ ওনাকে বেশ বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত, ভিড় এবং অনেক কিছুর মধ্যে দিয়ে, এবং মাঝে মাঝে আস্তে আস্তে রাত হয়ে যেত, তখন ট্রান্সপোর্টেশন সমস্যা হতো। তো যেহেতু উনি মেডিকেলের ছাত্র ছিলেন এক সময়, এবং এইসব ব্যাপার অনেক উনি দেখেছেন, লাশ এবং অনেক কিছু, এইসব নিয়ে ওনার ভয় খুব একটা ছিল না, এবং উনি খুব একটা ভয়ও পান না কোনো কিছু। তো যাই হোক, যে জিনিসটা ওনার লাইফে একটা সারপ্রাইজ নিয়ে এসেছিল, সেটা হচ্ছে এরকম একদিন, তখন ছিল জানুয়ারি মাসে বেশ ঠান্ডা পড়েছে। তো উনি ওনার মেডিকেল কলেজে উনি ডিউটি করছে, এবং অনেক রাত হয়ে যায় আর কি, ওনার ডিউটি শেষ করতে করতে রাত 2-2:30 বাজে। তো উনি একবার ভাবে যে আমি এখান থেকেই যাই, সকালবেলা যাই, কারণ আমার যাওয়ার পথটা অনেক ডিস্টার্বিং, রাস্তাগুলো ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না, এই হয় না, অনেক সমস্যা হয়। তো চিন্তা করতে করতে বাট একসময় মনে হয় যে বাসায় চলেই যাই। উনি রওনা দেন, এবং উনি খুঁজে খুঁজে কোনো উনি যাচ্ছিলেন যে কোনো একটা যদি রিজার্ভ সিএনজি পান, সিএনজি করে তখনকার বেবি ট্যাক্সি আর কি, বেবি ট্যাক্সি চলে যাবেন। বাট ওই সময় উনি রাতের বেলা কোনো কারণে বেবি ট্যাক্সি পান না। তো উনি শেষ পর্যন্ত একটা বাস পান, একটা বাস আসে, বাসে যাত্রী খুব কম, এরকম একটা বাসে উনি ওঠেন। ওঠার পরে উনি যে বাসের রাউটটাও ছিল ওইটা, ওনাকে ওনার এলাকা দিয়ে নিয়ে যাবে আর কি। তো উনি ওঠেন বাসে, উঠে বাস চলতে থাকে, এবং শীতের রাত, বেশ লক্কর ঝক্কর মার্কা, বাতাস ঢুকছে চারপাশ থেকে। এভাবে যেতে যেতে একটা জায়গায় উনি ফাইন্ড আউট করেন যে বাসের কিছু ডিস্টারবেন্স হচ্ছে, ইঞ্জিন অফ হয়ে যায়, আবার গিয়ারে ফেলে আবার স্টার্ট করে ড্রাইভার। আচ্ছা, এরকম করতে করতে একটা জায়গায় যখন, এবং এই যে সমস্যাটা যে হচ্ছে, এই সমস্যাটা স্বাভাবিক কোনো সমস্যা না, রাইট।
সো বাসের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার গিয়ারে ফেলে ড্রাইভার আপনাকে মানে বাইকটা মানে বাসটা স্টার্ট করছে। তো বাস এক সময় এরকম খেতে খেতে দ্যাট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড মাথুয়াইল বা কোন একটা জায়গার নাম মনে পড়ছে। ওই জায়গাটা পার হওয়ার পরে বাসটা ঝাঁকি খেতে খেতে থেমে যায়। হ্যাঁ, বাস ঝাঁকি খেতে থেমে যায় এবং মানে ড্রাইভার এবং হেল্পার উনি মানে বেশ তটস্থ হয়ে যায় যে কি ব্যাপার, বাসটা এরকম থেমে গেল এবং ব্রেক করে দাঁড়ায় যায় রাস্তার পাশে। এবং ওইটা একটা হাইওয়ে টাইপের রাস্তা, সেখান থেকে মাঝে মাঝে কিচিৎ প্রজাতির বাস যাচ্ছে আরো। তো উনি সেগুলো আবার আপনার লং ডিস্টেন্সের বাস, মানে ঢাকার বাইরে যায় আর কি। তো উনি জিজ্ঞেস করেন যে কি হলো, বাস থেমে গেল কেন? উনি চিন্তায় পড়ে গেছেন, কারণ উনি জানে এই লং ডিস্টেন্সের বাস ওনাকে উঠাবে না ওখান থেকে, এবং রাস্তায় কোনো ট্রান্সপোর্টেশনও নেই, সুতরাং এই বাসটাই ওনার ভরসা দেওয়ার জন্য। তো উনি ড্রাইভার কে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাস এরকম থেমে গেছে কেন? আর পিছনে যে যাত্রী আছে তারা কিন্তু কোনো সাউন্ডই করছে না, চুপচাপ বসে আছে 2-4 জন। তো মানে আর কি তাদের চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না, লাইট বন্ধ। উনি জিজ্ঞেস করে যে কি ব্যাপার এরকম কেন? তো বাসওয়ালা বলে যে কি হয়েছে জানি না, আপনি বসেন, আপনারা আমি দেখি। বলে তা যায় বাস, যে ওনারা বাসের এটা ওইটা কল করতে নাড়তে থাকেই থাকে এবং বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাস স্টার্ট হয় না। তো এক পর্যায়ে ড্রাইভার বলে যে বাস যাবে না, কোন একটা সমস্যা হয়েছে ভিতরে ইঞ্জিনে, আপনারা নেমে যান। নেমে কোথাও বলে আমরা কোথায় যাব? উনি বলতেছে কিন্তু ওনার বিহাফ আরো যারা মানুষ আছে কারো কিন্তু কিছু বলছে না। উনি বলে যে আমি যাবো এত দূরে, আমি এখান থেকে কিভাবে যাবো, এখানে রাস্তা নাই, মানে গাড়ি ঘোড়া নাই, রাত্রেবেলা। বলে আমি কি করবো, বাস নষ্ট হয়ে গেছে, আমাদের তো আসলে কিছু করার নাই। তো উনি বাস থেকে খুব রেগে নেমে যান আর কি। এবং উনি দেখে যে ওই বাসের থেকে উনি হেঁটে হাঁটা ধরেন ওই বাসে। উনি চিন্তা করেন যে আমার আজকে কপালে ভোগান্তি আছে, হাঁটা ছাড়া কোনো পদান্তর নাই। তো উনি হাঁটতে থাকেন এবং উনি দেখে যে পিছন থেকে 2-1 যাত্রী নেমে হেঁটে ওনার দিকে 2-1 আসছে, কেউ ওদিকে মানে আবছা দেখা যাচ্ছে, আর শীতে একটু কুয়াশা পড়ে গেছে, ভালো মতো দেখাও যায় না। তো যাই হোক, উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে আসেন উনি। শীতের রাতেও ঘেমে গেছেন এবং ওই লং ডিস্টেন্সের লং রুটের বাস ছাড়া অন্য কিছু ওখানে নাই। তো হাঁটতে 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 উনি একটা জায়গায় যান, দেখে যে দূরে একটা কিসের মতো আর কি, আপনার চায়ের দোকান, আছে, কিন্তু ওখানে আলো নাই আর কি। কিন্তু মনে হচ্ছে মানে একজন রিক্সাওয়ালা রিক্সা রেখে চুবুথুবু হয়ে বসে আছেন। আচ্ছা। তো উনি ওখানে যান, যে ওই রিক্সাওয়ালাকে উনি জিজ্ঞেস করেন যে এই যে ভাই, মানে লোকটার গায়ের মধ্যেই দেওয়া, আপনার চাদরের মতো দেওয়া, এই যে ভাই আপনি যাবেন? বলে কোথায়? মানে লোকটা কোনো সাউন্ড করছিল, চুপ করে আসছে। তো লোকটা একটু পর বলে কোথায় যাবেন? উনি চেহারা দেখতেছে না, বলছে কোথায় যাবেন? তো বলে যে আমি সামনে এই দূরবন্ধ যাবো, এরকম এরকম রাস্তা, ওইটা আমরা ওই কোনায়, যাবেন নাকি? ভাড়া নিয়ে চিন্তা করে না, ভাড়া দিয়ে দিব। তো লোকটা বলে উঠেন, আর কোনো কথা বলে নাই, তাকে বলছে উঠেন, রিক্সা উঠেন। তো উনি রিক্সা উঠছে, ওঠার পরে উনি রিক্সাটা চলা শুরু করছে এবং উনি রিক্সার মধ্যে বসে আছেন এবং রিক্সার উনি দেখতেছে যে ঠান্ডার মধ্যে রিক্সা চলতেছে এবং রিক্সার যে বাতাসটা উনি ফিল করতেছেন তো এমনি ঠান্ডায় ফিল করেন। উনি বুঝতে পারছেন বাতাসের গতিতে সামহাও রিক্সার স্পিড অনেক বেশি এবং ঝাঁকিটাও উনি ফিল করা শুরু করছেন। মানে বেশ লাইক একটা মানে স্লো ট্রান্সপোর্টেশন যদি বেশ জোরে যায়, রিক্সার তো ভিতরে কোনো সাসপেনশন নাই, বেশ ঝাঁকি খাচ্ছেন, খুব ঝাঁকি খাচ্ছেন। উনি ফাইন্ড আউট করলেন খুব স্পিডে চলতেছে রিক্সা। তো উনি তখন ওই লোককে বলেন যে এত জোরে চালাচ্ছে। লোকটা ওনার কথার কোনো উত্তরই দিচ্ছেন না, সে চালায় যাচ্ছে। চালায় তখন উনি চিন্তা করলো লাস্টে যে আমার আসলে আমার ডেস্টিনেশনে পৌঁছানো দরকার, আমার তার সাথে ঝামেলা করে লাভ নাই। সেই তো এক সময় রিক্সাওয়ালা কি করলো, একটা জায়গায় গেল, সেই জায়গায় রাস্তার পাশে একটা রাস্তার মতো আছে ছোট এবং মাঠের মতো, আর ওই সামনে আছে আপনার কি ফ্যাক্টরি কি এরকম। রিক্সা করছে কি টার্নে ওখানে নেমে গেছে। তো উনি তখন রিক্সাওয়ালা বলতে ভাই তুমি কোথায় নামতেছো? আমি সোজা ওনার তখন ভয় ঢুকছে যে ছিনতাইকারী, চোর ডাকাত এরকম কিছু কিনা। রিক্সাওয়ালা কোনো কথা না শুনে ট্রেনে ওদিকে নামাইছে। উনি লাফ দিয়ে রিক্সার থেকে নামতে চেষ্টা করছে। উনি ফিল করলো যে উনি নামতে পারতেছেন, ওনার শরীর অসাড় হয়ে গেছে। আচ্ছা, নড়তে পারতেছেন না, নিজেকে অবস্থায়, এরকম একটা অবস্থায় উনি আবিষ্কার করছে এবং ওনার কোনো গতান্তর নাই। রিক্সাওয়ালাটা রিক্সা টেনে নিয়ে গেল, চালিয়ে নিয়ে গেল, নিয়ে যে একটা পুরানো ফ্যাক্টরি টাইপের ওখানে ছিল, সেখানে যে রিক্সাটা থামাইছে। থামানোর পরে উনি তাকায় দেখে যে রিক্সাওয়ালা রিক্সার সিটেই নাই এবং সে চোখের সামনে দিয়ে মানে উনি হঠাৎ তাকায় দেখে রিক্সাওয়ালা নাই। আচ্ছা। এবং তাকায় দেখে কিছু দূরে একজন দাঁড়ানো, ওই রিক্সাওয়ালাটাই দাঁড়ানো, গায়ের মধ্যে চাদর আছে। তো ওনাকে দেখে আস্তে করে চাদরটা সরাই ফেলছে এবং উনি যখন চাদর সরাইছে তখন দেখলো যে রিক্সাওয়ালার পুরা চেহারা বা এই অংশটার কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার একটা ঘনীভূত জিনিস। এবং
আস্তে আস্তে ওনার চোখের সামনে দিয়ে ওই জিনিসটা মানে চলে গেল আর কি, মিলিয়ে গেল বাতাসে, হাওয়া হয়ে গেল। সো ওনার জন্য খুবই একটা মানে ভয়ের এবং ট্রমাটিক জিনিস ছিল। উনি এটা সহ্য করতে পারে না, বিইং এ ডক্টর ওনার কাছে এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার লাগছে। এবং উনি ওখান থেকে পালিয়ে যায় আর কি, দৌড়ায় পালিয়ে যায়। রাস্তা অনেক দূর কষ্ট করে আসে, বেশ কিছুদিন উনি জ্বরে সাফার করেন এবং ওখান থেকে ওনার এই প্যারানর্মাল ব্যাপারগুলো ওনার মাথার মধ্যে ঢোকে। তো ওনার ফ্যামিলি ওনাকে পরবর্তীতে করে যে কি ব্যাপার, যে এরকম একটা জিনিস হলো ওর সাথে, ঘটনাটা কি, এবং উনি নিজেও এই প্যারানর্মাল ব্যাপারগুলোতে বিশ্বাস করা শুরু করে তখন। তো সামহাও ওনার এক চাচা ছিল, তিনি হচ্ছেন আপনার একজন অ্যাস্ট্রোলজার ছিল, মানে অ্যাস্ট্রোলজারদের সাথে কাজ করতো এবং উনিও অ্যাস্ট্রোলজার আর কি, মানে এই কাজগুলো করতো। উনি তাকে একবার বুঝায় যে দেখো, দেয়ার আর মেনি থিংস যেটা তুমি বিশ্বাস করছো না বা তোমার নলেজে আসছে না বা তোমার কাছে মনে হচ্ছে যেটা ঠিক না, বাট এগুলো এক্সিস্ট করে। তুমি কোন একটা জিনিস দেখেছো, তোমার কোন একটা উনি কিছু হিসাব কিতাব করে বললো যে তোমার সাথেই বা তোমার ইসেই তুমি কোন একটা কিছুর মধ্যে দিয়ে গেছো। তুমি একবার চিন্তা করে দেখো তো, তুমি কি অমুক অমুক জায়গা দিয়ে গেছিলে নাকি? হ্যাঁ, মানে কিছু কিছু জায়গার কথা বলে, সেখানে কি তুমি এরকম কিছু দেখছিলা? তখন উনি মিলায় তো বলে যে তুমি যে জিনিসটা এনকাউন্টার করছিলা সেটা কিন্তু তোমার সাথেই ছিল এবং তোমার পুরো এই ঘটনার জন্য কিন্তু সেই ইনভলভ ছিল, মানে তোমাকে এরকম একটা ইস্যু আসছে। এন্ড ইনফ্যাক্ট তুমি হয়তো কোনো রিক্সাতেই রাইড করো নাই, তোমাকে কেউ উড়াই নিয়ে গেছে। ইলিউশন, কোন রকম ইলিউশন তোমার মধ্যে সৃষ্টি হয়েছে। তুমি কি চিন্তা করতে পারো? তখন উনি অনেক কিছু দেখছে, মিলায় দেখছে যে ওনার কিছু হয়, বাট উনি বেশ কিছুদিন মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন। উনি অনেকদিন জবে যান নাই, জব থেকে দূরে ছিলেন অনেকদিন। তারপর উনি আস্তে ধীরে আবার ঠিক হন, বাট নাও হি বিলিভস ইন লট অফ থিংস। সব প্রত্যেকটা জিনিস উনি বিশ্বাস করেন। এন্ড বিইং এ ডক্টর, মানে একজন ডাক্তার হবার পরেও তিনি যে সমস্ত ব্যাপারগুলো বিশ্বাস করছেন, তার মানে দেয়ার মাস্ট বি সাম প্রবলেম। এবং মানে যেটা তিনি ফেস করেছেন সেটা এতটা হালকা কোনো কিছু না। এবং উনি এরপরও উনি বলেছেন যে, আমাকে পরে আরো বলবেন যে উনি লাইফে আরো অনেক কিছু স্ট্রেঞ্জ ফিল করেছেন, যদি এরকম চাক্ষুষ এইভাবে দেখা না, বাট ওনার জীবনে আরো ফিল করার ব্যাপার ঘটেছে জীবনে, সেগুলো বলছে যে উনি পরবর্তী। এবং অনেক মানুষই কিন্তু এই ব্যাপারগুলো ঘটার পরে কেমন যেন অস্বাভাবিক আচরণ করেন এবং যে অস্বাভাবিকতাটা হয়তো আজীবন তিনি বয়ে বেড়ান। হ্যাঁ, বয়ে বেড়ান। অনেকে মেন্টালি এই যে একটা ট্রমা মানুষের হয়, অনেকে এই ট্রমাটাকে নিতে পারেন না। রাইট, সেটাই। তো এই বিষয় নিয়ে আমরা বাবু ভাইয়ের সাথে আরো কথা বলবো। ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ী জেলার মানে কুদারবাজার একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটাই সেখানে রয়েছে, আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমই ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি মানে বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই, এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় মানে ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন উনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা। ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন, ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার আছে ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচান, এই কথাটা বলছে। তখন
উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। যেটা মানুষ বলে আর কি, স্বাভাবিক আর কি, যে সবাই বলে নিজের নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে, তখন পানিতে সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই এই ঘটনা ঘটার মোটামুটি ৫-৬ ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে? তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোন স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে। মনে করছে হয়তো বা সে পরে কোথাও এসে, যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। রাসেল ভাই বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখান থেকে বের করা হয়। রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ওইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই এই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায়, এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল? এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসার থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গিয়েছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারেনি। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয়, একের পরে হতে থাকে, সবাই মানে একসাথে মারা যায়। কিন্তু এরকম ছিল না, এরকম মারা যায় প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়,
তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা, কিন্তু এলাকায় এবং প্রত্যেকে রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয়, এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই, এটা তো কোনো সমাধান নয় যে আসলে কি ঘটনা ঘটছে, এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরে বললেন যে তার উস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার উস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে নৌকায় চলে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা, তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকা, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা, তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখন ওই দূর থেকে খেয়াল করেছে, সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবের সাথে সাথে ওখানে চলে যাচ্ছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে, এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আর হাতে একটি আলো রয়েছে, এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়। আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা, আপনি ভালো আছেন? আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, বলে বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন? বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা, তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে, এরকম অদ্ভুত চেহারা, বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। তো রাত মানে ঘন্টাখানেক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে, ওরে বাবারে, মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ওই ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন রাসেল ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন
এই গ্রামের লোকদেরকে হত্যা করছি সেভাবে। বলে এটাই আমার কাজ, আমি এইভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এটা হচ্ছে উত্তম কুমার নামে, সে আপনার থাকে হচ্ছে ঢাকার বাইরে। তার কাহিনী সে যখন নাকি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে সে সময় কাহিনী, আজ থেকে প্রায় 10 বছর আগে। যাই হোক, তো উত্তম কামাররা থাকতে হচ্ছে বেশ গ্রামে আর কি। সেই গ্রামটা মোটামুটি আন্ডার ডেভেলপ ছিল, সেখানে বিদ্যুৎ বা এগুলো ছিল না আর কি, এরকম একটা জায়গা। এবং ওখানে রাতের বেলা সবাই আর্লি ঘুমিয়ে পড়তো। কাহিনী বলার কারণ হচ্ছে কাহিনীর অংশ এটাই। সো উত্তমরা ওখানে থাকতো, তার এক চাচা ছিল, মানে কাকা বলে তারা, মানে খুব হাঁপানির অসুখ ছিল তার। আচ্ছা। এবং সে অসুস্থ ছিল, কাশত, শ্বাসকষ্ট হতো, মাঝে মাঝে মরি অবস্থা হয়ে যেত, বাট তারপরও তারা তাকে আবার সুস্থ হয়ে যেত আর কি। আচ্ছা। তো একদিন রাতে ওরকম শীতেরই রাত ছিল গ্রামে, এবং বেশ আপনার শীতের সময় তার হাঁপানির প্রকোপ খুব ওঠে। তো তার কাকা খুব খুব অসুস্থ হয়ে গেছে এবং সন্ধ্যার থেকে খুব মানে নরম অবস্থায়, এবং তার বিছানা থেকে উঠতে পারছে না, হাঁপানির রোগ। তাকে লেপ চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং ওরা চেষ্টা করছে রুমের ভিতরে যত রকম একটু আলো টালো জ্বালিয়ে একটু গরম রাখা যায় রুমটাকে, এরকম একটা অবস্থা। তো এরকম রেখে তারা বাসায় বসে আছে এবং উত্তমকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ছোট মানুষ, তুমি তোমার কাকার আশেপাশে থাকো, তার যখন খারাপ অবস্থা হয়, পানি যেতে পারে, কোনো সমস্যা হতে পারে, তুমি তাকে দেখবে। তো যাই হোক, এরকম একটা সময় তো ও কাকার পাশে বসে আছে, কিছু করার নেই, এবং ওখানে বিজলি বাতিও নেই। ও বসে ওই আলোর মধ্যে বসে একটা গল্পের বই পড়ছে আর কি। তো এরকম সময় দেখে এক সময় কাকা কাশি শুরু করলো, কাশতে 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 বললো যে আমাকে বাথরুমে নিয়ে যায়। তো উনি চিন্তা করলো যে আমার এখন এই রাতের বেলা ওনাকে নিয়ে যাব, বাইরে উনি উঠতে পারে কিনা। তারপর অনেক করে সে তার কাকাকে ধরে উঠালো। উঠে দেখে যে যখন সে তার কাকাকে নিয়ে যাচ্ছে, বেশ আপনার কাকা কাঁপছেন, থরথর করে কাঁপছেন এবং শ্বাস জোরে জোরে নিচ্ছেন, খুব খারাপ অবস্থা। উনি বলতেছে, কাকা ঠিক আছে, তোমার আর কিছু লাগবে, মালিশ করা লাগবে? বলে না, আমার বাথরুমে নিয়ে যাও। তো উনি কষ্ট করে উত্তম তার কাকাকে টেনে টেনে, মানে অনেক কষ্ট হচ্ছে, নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তো বাথরুমে গেল, কাকাকে বাথরুমে ঢুকাই দিয়ে সে ভিতরে বাইরে এসে দাঁড়ায় আছে। তো ভিতরে মানে ওয়েট করতেছে কাকা কখন শব্দ দিবে, কি করবে তখন আর। তো
বসে আছে হঠাৎ সে শুনতে পাচ্ছে তাদের বাথরুম যেটা ছিল ঘরের পাশ থেকে একটা হাঁটার রাস্তা ছোট, বেশ কিছু দূর দিয়ে আপনার বাথরুম, ওখানে বাথরুমগুলো ঘর থেকে একটু দূরেই রাখা হয়। আচ্ছা, যদিও তাদের নাকি খুব ভালো পাকা বাথরুম ছিল বাইরে। তো হঠাৎ করে শুনতেছে ওদের ঘরের এই সাইড থেকে, মানে যেখানে নাকি ওদের একটা রান্নাঘর আছে, সেখান থেকে একটা মানে হাসি শব্দ, খুব খুব করে কেউ হাসতেছে এবং বেশ বৃদ্ধ টাইপেরই গলা, একজন মানুষ হাসতেছে, হাসিটা কেমন টেনে টেনে হাসি। আচ্ছা, হ্যাঁ, এবং ও খুব কনফিউজ হয়ে গেল যে কি ব্যাপার। এবং গ্রাম খুব কুসংস্কারশূন্য জায়গা ছিল তখন, এখনো হয়তো আছে অনেক জায়গা যেগুলো আন্ডার ডেভেলপ প্লেস, তো অনেক কিছুই মানুষ শুনে। এখনো চিন্তা করতে কি হাসতেছে, এরকম হাসার কোনো কথা না। তার বাবা মা যেটা আছে তারা বাড়িতে, মানে যে বাসাটা তার বেশ দূরে, ওখান থেকে হাসির আওয়াজও আসার কথা না। এবং কাকা তো বাথরুম, অসুস্থ মানুষ, সে হাসবে কেন, আর সে আসবে আরেকটা অপোজিট ডিরেকশন। রাইট। তো খুব কনফিউজ হয়ে এবং ভয় পেয়েছে সে, এবং সে থরথর করে কাঁপছে, তার গায়ের মতো শাল পরা। সে আস্তে আস্তে করে হাসির উৎসের দিকে যাচ্ছে, দেখে যে হাসির শব্দটা বাড়তেছে। তো যখন সে ওই পার্কটা পার হয়ে ওখানে সামনে বেরোলো উঠানের মতো জায়গাটায়, দেখে যে ওই রান্নাঘরের যে দোরগোড়া সেখানে তার কাকা বসে আছে এবং তার চুল এলোমেলো, গায়ের মধ্যে চাদর নেই, এবং তিনি হাসতেছে। হেসে বলে, উত্তম রে, তুই চলে যা, সবাই খবর দে, আর আমিও চলে যাচ্ছি। তুই সবাইকে খবর দে, আমিও চলে যাচ্ছি। যেখানে রেখে আসলো সেখানে না, রেখে আসছে বাথরুমে, এবং সে বাইরে বসে আছে। ওর মানে শীতের দিনও সে দর দর করে ঘামা শুরু করছে। এই কাকাকে তার ভয়ঙ্কর লাগতেছে, আমি চলে যাচ্ছি, তুই সবাইকে খবর দে। তো ও আবার তখন সাহস করে বলছে, তুমি কোথায় চলে যাচ্ছ? তখন তাকে বলছে চুপ, মানে খুব কড়া কড়া চুপ বলে চাচা হেঁটে উল্টা দিকে হাঁটা দিছে। সে দেখছে চাচা হেঁটে চলে যাচ্ছে তাদের বাড়ির সীমানা পার হয়ে। একসময় সে দিল যে তার চাচা বেশ দ্রুত লম্বা লম্বা পা ফেলে দৌড় দিয়ে মাঠে চলে গেল। ও ওখানে স্থবির হয়ে বসে আছে। বসে থেকে একসময় সে ভয় তার বাবাকে ডাকা শুরু করে, চিৎকার করে ওর বাবাকে নিয়ে আসে। ডাকার সময় বাবা বেরিয়ে আসে, বাসার ভেতর থেকেই বেরিয়ে আসে, এবং এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে কাকা চলে গেছে। কোন দিকে? বলে এদিকে। তো বাবা বলে এদিকে কোথায় যাবে, দূরে ক্ষেত, ক্ষেতের পর নদীর দিকে। তারা তোর কাকা কই গেছিল? বলে বাথরুমে গেছে। বাথরুমে যে দেখে লোকটা মরে পড়ে আছে বাথরুমে। আচ্ছা, ওকে। এটার ব্যাখ্যা আমি হয়তো এইভাবে দিতে পারি যে ওই ভদ্রলোকের সাথে সবসময় আমাদের সবার সাথে একটা কারিন থাকে, জিন থাকে। হয়তো সেই জিনটা তাকে ছেড়ে ওই সময় চলে গেছে, এবং যাওয়ার সময় উত্তমকে একটা দেখা দিয়ে গেছে। যা একটু আগে আমরা একটা ঘটনায় পড়ছি, ছোট একটা বাচ্চা যে হ্যারিকেন করে গেছে, এবং তারপরে সেটা আগুনের গোলা বের হয়ে গেল। এই যে এইরকম ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ।